Dear brothers and sisters, welcome to Science Dada. ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর বায়োলজির একটি চ্যাপ্টার মানুষের স্বাস্থ্য এবং রোগ অর্থাৎ হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ এই চ্যাপ্টারটি নিয়ে সম্পূর্ণ অ্যানালাইসিস করব। ফার্স্ট আমরা দেখে নিই এই চ্যাপ্টারের টপিকগুলি কী কী। প্রথমতই মানুষের সাধারণ রোগসমূহ অর্থাৎ কমন ডিজিজ ইন হিউম্যানস এই টপিকটা আমরা জেনে নেব। তারপরে ইমিউনিটি, এইডস, ক্যান্সার এবং ড্রাগ এবং অ্যালকোহল সমূহের অপব্যবহার, এই সমস্ত বিষয়গুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই, সেজন্য এই বিষয়গুলি আমরা দেখে নেব। ফার্স্ট, আগেকার দিনে এটা ধারণা করা হতো যে যে সমস্ত ব্যক্তিরা কালো পিত্তরস অর্থাৎ ব্ল্যাক বাইল সমন্বিত ছিলেন তারা নাকি অনেক উগ্র মস্তিষ্কের হতেন এবং তাদের ক্ষেত্রে জ্বর হতো এবং ওই সমস্ত ব্যক্তিগুলোই কিন্তু জ্বরে ভোগে, এই ব্যাপারটা আগে ভাবা হতো। বিশুদ্ধ প্রতিফলিত চিন্তা দ্বারাই এই ধারণাটির উদ্ভব ঘটেছিল। বিভিন্ন পরীক্ষামূলক বা এক্সপেরিমেন্টের মাধ্যমে উইলিয়াম হার্ভে নামক একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি কি করেছিলেন, রক্ত সঞ্চালন আবিষ্কার করেছিলেন এবং থার্মোমিটার যে যন্ত্রটা যেটা দ্বারা আমরা কি করি, জ্বর হলে আমরা দেখবে তোমার জ্বর হয়েছে ডাক্তারের কাছে যাবে তো একটা থার্মোমিটার দেওয়া হয়, এটা তোমরা জানোই। তাহলে ওইখানে আমরা দেখি যে আমাদের বডি টেম্পারেচারটা কত ডিগ্রি বেড়েছে অর্থাৎ কতটা জ্বর হয়েছে আমাদের। তো এই সায়েন্টিস্ট উইলিয়াম হার্ভেই কী করেন, যে থার্মোমিটার ব্যবহারের মাধ্যমে যে কালো পিত্ত সমন্বিত ব্যক্তিদের স্বাভাবিক দেহ তাপমাত্রার প্রদর্শন স্বাস্থ্যের, যেটাকে আমরা বলছি গুড হিউমার, এই তত্ত্বটাকে কিন্তু ভুল প্রমাণিত করে দিয়েছিলেন। অর্থাৎ আগেকার দিনে যে ভাবা হতো যে কালো পিত্তরস যাদের রয়েছে তারাই নাকি অনেক যারা উগ্র মস্তিষ্ক আর কি তারাই জ্বরে ভোগে, কিন্তু এই তত্ত্বটা তো ভুল, কারণ পরবর্তীতে এটা উইলিয়াম হার্ভে প্রমাণ করে দিয়েছিলেন যেটা কোনো ব্যাপার না, এটা আসলে সব ব্যক্তিদের ক্ষেত্রেই হয়। অর্থাৎ বডি টেম্পারেচারটা যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে বলি জ্বর। এবার দেখো, স্বাস্থ্যের সংজ্ঞা বলতে কি বোঝায়। কোনো একটা ব্যক্তি যখন শরীরের দিক থেকে, মনের দিক থেকে এবং সমাজের দিক থেকে অর্থাৎ সব দিক দিয়ে সম্পূর্ণরূপে সুস্থ থাকবে তখন সেটাকে আমরা বলবো স্বাস্থ্য। সুস্থ থাকাকে বলবো হচ্ছে স্বাস্থ্য, অর্থাৎ সেই ব্যক্তিটা স্বাভাবিক আছে, সুস্থ আছে। কি কি? 3টা কন্ডিশন, শরীরের দিক দিয়েও ঠিক থাকতে হবে, মনের দিক দিয়ে অর্থাৎ মানসিক মেন্টালি দিক দিয়েও ঠিক থাকতে হবে, আর সামাজিক দিক দিয়েও কিন্তু সুস্থ থাকতে হবে। সেটাকেই আমরা হচ্ছে স্বাস্থ্য বা সুস্থ ব্যক্তি বলবো। তখন তারা কি করবে, নিজেদের কাজে, এখন কোনো ব্যক্তি যদি শারীরিক, মানসিক, সামাজিক দিক দিয়ে কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু সে তার কাজে অনেক বেশি দক্ষ হতে পারবে। সে যতটা কাজ করতো তার থেকে বেশি ওয়ার্ক করতে পারবে, তাই তো? ধরো তুমি পড়াশোনা করছো, তোমার মাইন্ডে যদি কোনো জাঙ্ক ফাংশন না জমে থাকে তাহলে তুমি কিন্তু বিন্দাস পড়াশোনা করতে পারবে। অর্থাৎ আর তুমি পড়তে বসেছো, তোমার মাইন্ডে এটা থিঙ্কিং আসছে, ওটা থিঙ্কিং আসছে, এ আমাকে কেন এটা বললো, ও আমাকে কেন এটা বললো, বিভিন্ন মেন্টালি যদি এগুলো হেলথ চলে তাহলে কিন্তু তুমি পড়াশোনা করতে পারবে না। সিমিলার হইতে অন্য ব্যক্তি যারা অফিসে কাজ করছে, যারা ধরো শ্রমিক, সবার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে, তাই না? সেই জন্য বলা যাচ্ছে যে স্বাস্থ্যের সংজ্ঞা বলতে কোনো ব্যক্তির শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সম্পূর্ণরূপে সুস্থ থাকাকে বোঝায়। যখন মানুষ সুস্থ থাকে তখন তারা কাজে অনেক বেশি দক্ষ হয়, এটি উৎপাদন বাড়ায়। কিসের? কাজের উৎপাদন, তাই তো। অর্থনৈতিক সমৃদ্ধি আনে, এখন তুমি যদি বেশি কাজ করো তাহলে তুমি বেশি টাকাও আয় করতে পারবে, সেজন্য বলেছে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারবে। স্বাস্থ্য মানুষকে আয়ুষ্কাল বাড়ায়, অবশ্যই স্বাস্থ্যটা কি করছে, মানুষকে বেঁচে থাকার যে সময়সীমা সেটা বাড়িয়ে দিচ্ছে, শিশু আর মায়ের মৃত্যুর হারও কিন্তু কমিয়ে দিচ্ছে। তাহলে এই সমস্ত বিষয়গুলি আমাদের স্বাস্থ্যের মধ্যে পড়ে, তো এই কন্ডিশনগুলো কিন্তু মনে রাখবে। এবার মানুষের সাধারণ রোগসমূহ, কমন ডিজিজ ইন হিউম্যান। দেখো, মানুষের সাধারণ রোগের মধ্যে কী কী পড়ে? এমনি নর্মালি আমাদের সামনে বা দেখবে এই টাইমটাতে ভালোই জ্বর হচ্ছে, তাই তো? তো জ্বর, সর্দি কাশি, মাথা ব্যথা করা, পেট ব্যথা, এগুলো হচ্ছে নর্মাল বা কমন ডিজিজের মধ্যে পড়ে। এগুলো কিসের মাধ্যমে ছড়ায়? দেখো, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া, হেলমিনথিস, এই সমস্ত যে গোষ্ঠী রয়েছে এরা কি করে, এরাই কিন্তু আমাদের আলটিমেট জ্বর, সর্দি, কাশি ইত্যাদি জিনিস কিন্তু বডিতে ছড়িয়ে দেয়, তাই তো? তাহলে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া, হেলমিনথ ইত্যাদি গোষ্ঠীর অন্তর্গত কিছু সংখ্যক জীব মানুষের রোগের কারণ হতে পারে। এই রোগ সৃষ্টিকারী জীবদের কিন্তু আমরা প্যাথোজেন বলছি। অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস যে সমস্ত রোগ আমাদের বডিতে তৈরি করছে, তাহলে এদের যে উৎসটা সেটাকে আমরা কিন্তু প্যাথোজেন বলছি। যেহেতু বেশিরভাগ পরজীবী পোষকের দেহের ভেতরেই কি হয়, বসবাস করে, তাদের ক্ষতি সাধন করে, সেজন্য এদেরকে আমরা প্যাথোজেন বলি, তাই তো? যেমন আমাদের পেটের ভেতরে কিন্তু কৃমি রয়েছে, যেটার ভালো কাজও রয়েছে, অ্যাসকারিয়াসিস রোগও ঘটায় ওই ক্ষেত্রে। তো পেটের ভেতরে কৃমি রয়েছে, ওটার কিছু উপকারিতা রয়েছে, আবার বেশি পরিমাণে হয়ে গেলে তখন কিন্তু আমাদের শরীরে অনেক সমস্যা দিতে পারে, তাই না? আমাদের বমি বমি ভাব হয়, অনেক খারাপ অস্বস্তি ফিল হয়। তাহলে লিমিটে যদি থাকে তাহলে ঠিক আছে, লিমিটের বেশি যদি হয়ে যায় তখনই কিন্তু আমাদের বডিতে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে।
এবার প্যাথোজেনকে বেঁচে থাকার জন্য পোষক দেহে অভ্যন্তরীণ পরিবেশের জন্য অভিযোজিত হতে হবে। দেখো আমাদের বডির ভিতরে টেম্পারেচার কিন্তু কত হয় 34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু আমাদের শরীরের ভেতরে থাকে। এবার কোনো একটা ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে যে 32 বা 30 বা 29 ডিগ্রি সেলসিয়াসে বেঁচে থাকতে পারে, তাহলে প্রথমত তাকে অভিযোজিত হতে হবে, অর্থাৎ আমাদের বডির বা শরীরের ভেতরে যে টেম্পারেচারটা রয়েছে, তাপমাত্রাটা রয়েছে, সেটার অনুসারে ওকে অভিযোজিত হতে হবে, তারপরেই তো সে আমাদের শরীরের ভেতরে গিয়ে থাকতে পারবে, তাই না? তাহলে প্রথমত ওকে কিন্তু অভিযোজিত হয়ে নিতে হবে, আমাদের বডির টেম্পারেচার অনুসারে তাকে মানিয়ে নিতে চলতে হবে। যেমন ধরো পৌষ্টিক নালীতে প্রবিষ্ট প্যাথোজেনগুলি পাকস্থলীতে নিম্ন পিএইচে টিকে থাকার জন্য এবং এদের ওপর বিভিন্ন পাচক উৎসেচকের ক্রিয়া প্রতিরোধ করার জন্য অবশ্যই একটা উপায় অবলম্বন করে। এখন আমাদের পেটের ভিতরে অবশ্যই কী রয়েছে, এই সেল রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা কি করছে, আমরা যে বিভিন্ন খাবার দাবার খাচ্ছি সেই খাবার দাবারের পাচনের জন্য অবশ্যই কিন্তু আমাদের কিছু একটা উপাদান বা অ্যাসিড, এই অ্যাসিডটা কিন্তু খুবই লঘু পরিমাণে থাকে, অর্থাৎ হালকা পরিমাণে থাকে। কারণ বেশি অ্যাসিড হলে তো জানোই, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি গাঢ় না হয় তাহলে কি হয়, হাতের মধ্যে দিলে হাত ফুটো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তাহলে পেটের ভিতরে কী হয়, খুবই লঘু পরিমাণে থাকে, যাতে ওই খাবারটা বিভিন্ন যে আমরা খাবার খাচ্ছি সেই খাবারটাকে পাচনে সাহায্য করার জন্য অবশ্যই আমাদের পেটের ভিতরে কী রয়েছে, HCl রয়েছে। তাহলে এখানে একটা অ্যাসিডিটি তৈরি হচ্ছে, তাহলে এই অ্যাসিডিটির মধ্যেও যাতে ওই প্যাথোজেনটা বেঁচে থাকতে পারে, তাহলে যেমন আমি টেম্পারেচারের ক্ষেত্রে বললাম, সিমিলার ওয়েতে পিএইচও যাতে টিকে থাকতে পারে সেই হিসেবে কিন্তু ওকে অভিযোজিত হতে হবে। তাহলে এক্ষেত্রে তুমি বুঝলে প্যাথোজেনটা আসলে কি। তাহলে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলাই কিন্তু এক কথায় আমরা বলতে পারি প্যাথোজেন। এবারে দেখো সালমোনেল্লা টাইফি, তোমরা সবাই টাইফয়েড জ্বর শুনেছো, অনেকেরই হয়েছেও, আমারও হয়েছিল, সবারই হয়, ঠিক আছে, একবার না একবার হয়। তো টাইফয়েড জ্বর কোন প্যাথোজেনিক ব্যাকটেরিয়াটা ছড়ায়, তো সেটা মনে রাখবে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষায় দেয়, সালমোনেল্লা টাইফি। তাহলে প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার বিজ্ঞানসম্মত নাম কি হয়ে গেল, সালমোনেল্লা টাইফি। এই ব্যাকটেরিয়া যদি আমাদের বডিতে আসে তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াতে কী রোগ সৃষ্টি করে না, জ্বর, টাইফয়েড জ্বর সৃষ্টি করে। এই প্যাথোজেনগুলি সাধারণত এদের দ্বারা সংক্রামিত খাদ্য বা জলের মাধ্যমে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। যেমন ধরো টাইফয়েড জ্বর, তো এটা কিসের মাধ্যমে চলে, ধরো আমার হয়েছে, এবার দেখবে সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলিতে মা বাবা ভাই বোন দাদা দিদি সবার ক্ষেত্রেই কিন্তু হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে না, সেম ওর যদি জল খাচ্ছে বা আশেপাশে হাঁচি, ওই হাঁচিটার মধ্যেও তো অনেক কিছু জীবাণুগুলো থাকে, সেই হাঁচি হতে পারে বা টাওয়াল ইউজ করছে, এইভাবে কিন্তু টোটাল ফ্যামিলিতেই হয়ে যায় জ্বরের ব্যাপারটা আর কি। তাহলে এই ক্ষেত্রে খাদ্য জল এর মাধ্যমে ক্ষুদ্রান্তে প্রবেশ করে, সেখান থেকে কি হচ্ছে না, রক্তের মাধ্যমে অন্যান্য অঙ্গসমূহে পৌঁছে যায়। লাগাতার জ্বর কত ডিগ্রি যায় জানো, 39 ডিগ্রি থেকে 40 ডিগ্রি চলে যায়। আর দুর্বলতা হয়, পেট ব্যথা হয়, কোষ্ঠকাঠিন্য হয়, মাথা ব্যথা হয়, ক্ষুধামান্দ হয়, এগুলো কিন্তু এই রোগের লক্ষণ। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে যে টাইফয়েড জ্বরের ব্যাকটেরিয়াটার নাম কি, বিজ্ঞানসম্মত নাম লেখো, তোমাকে বলবে কোশ্চেনে, তাহলে অবশ্যই পারবে, সালমোনেল্লা টাইফি লিখে দেবে, বাস 1 নাম্বার পেয়ে গেলে। এবার তারপরে লিখবে যে এই রোগের লক্ষণগুলি কি কি, তাহলে অবশ্যই তুমি তো বুঝলে এই লক্ষণগুলি কি কি, লাগাতার জ্বর হবে, 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বডি হবে, দুর্বলতা হবে, পেট ব্যথা হবে, কোষ্ঠকাঠিন্য দেখা দেবে, প্রচণ্ড মাথার যন্ত্রণা করবে, ক্ষুধামান্দ খেতে ইচ্ছে করবে না, একদম রুচি হবে না, তারপর এগুলি হচ্ছে এই রোগের লক্ষণ। তাহলে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে। আর হ্যাঁ, অবশ্যই টাইফয়েড জ্বর হয়েছে কিনা এটা তুমি টেস্ট করবে, তাহলে এই টেস্টের নামটা কি বলো তো, ওয়াইডাল টেস্ট বা ওয়াইডাল পরীক্ষা। তাহলে এই ক্ষেত্রে দেখলে 3 থেকে 4 রকমের কোশ্চেন কিন্তু এখান থেকে এই পোর্শনটা থেকে আসতে পারে। অনেক ইম্পর্টেন্ট একটা পোর্শন, অবশ্যই এই কমন অর্থাৎ মানুষের যে সাধারণ রোগসমূহ, এই পোর্শনটা থেকে কিন্তু ভালোই কোশ্চেন আসে। তো এই যে এখানে যতগুলো কোশ্চেন আমি বললাম আর যতটা পড়লাম, অ্যানালাইসিস করলাম, অবশ্যই মন দিয়ে শুনে নেবে, ওকে। এরপরে দেখো একজন মহিলা ছিলেন, যিনি কী করতেন বলতো, রান্না করতেন, যার নাম ছিলেন মেরি ম্যালন। উনি আবার হচ্ছে টাইফয়েড মেরি নামে পরিচিত ছিলেন। কেন? কারণ তিনি পেশাগতভাবে রাঁধুনি বললাম আমি, এবার রান্না করার মাধ্যমেই তিনি কি করেছিলেন, এই টাইফয়েড রোগের বাহক, বহু বছর ধরে তার তৈরি খাবারের মাধ্যমে তিনি টাইফয়েড জ্বর অনবরত ছড়িয়ে দিচ্ছিলেন। এবার তিনি রান্না করছেন, এবার উনি তো বাহক, যত রান্না করবে যাদের যাদের খাওয়াচ্ছে অনবরত জ্বর ছড়িয়ে দিচ্ছিলেন, সেই জন্য ওনার নামই হয়ে গেছিলো টাইফয়েড মেরি ম্যালন নামটা, ঠিক আছে, এটা দিতে পারে কোশ্চেন, তো এটা এই জায়গাটাও দেখে নেবে। টাইফয়েড রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম সালমোনেল্লা টাইফি, অনেক সোজা, ভালো করে দেখবে। এবারে দেখো আমাদের দেখবে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, যেটা আমাদের নিউমোনিয়া রোগ সৃষ্টি করে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এই দুটো ব্যাকটেরিয়ার নাম খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এর মতো ব্যাকটেরিয়াগুলি মানবদেহে কী করে, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। এবার এই রোগের ফলে কি কি লক্ষণ হতে পারে
জানোই তো নিউমোনিয়ার লক্ষণ কী হয়, জ্বর হয়, শরীর ঠান্ডা হয়ে যাবে, কাশি হবে, মাথা ব্যথা হবে, তারপর ঠকঠক মানে হচ্ছে গুরুতর অবস্থায় ঠোঁট আর আঙ্গুলের যে নখগুলি নীলাভ অর্থাৎ হালকা হালকা নীল বর্ণ ধারণ করবে। আলটিমেট একসময় যদি চিকিৎসা ঠিকঠাক না করা হয়, যখনই নীল হতে শুরু করলো ঠোঁট আর তখনই কিন্তু কিছু দিনের মধ্যেই বা মারা যাবে, তাই তো। এবার এই যে নিউমোনিয়ার রোগ সৃষ্টির জন্য দায়ী যেমন কী কী হতে পারে, ফুসফুসের যে বায়ুথলিগুলি রয়েছে বায়ুপূর্ণ সংক্রমণ ঘটায়, এটা বায়ুর মাধ্যমেই কিন্তু ঘটে। এই সংক্রমণের ফলে বায়ুথলিগুলি তরলে পূর্ণ হয়ে যায় এবং এর ফলশ্রুতিতে শ্বাসকার্যের গুরুতরের অসুবিধা হয়। অর্থাৎ তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ সেটা নিতে কিন্তু তোমার অনেক অসুবিধা হবে, ব্যথা করবে, বুকে অনেক টাইপের সমস্যার সৃষ্টি হবে। তাহলে এক্ষেত্রে মনে হলো যে নিউমোনিয়ার লক্ষণগুলি কী কী, এটা একটা কোশ্চেন হতে পারে। নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী দুটো ব্যাকটেরিয়ার নাম যদি বলে তাহলে দুটোই লিখে দেবে, আর একটা বলে একটা লিখবে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। ওকে, অনেক ইম্পর্টেন্ট, এটাও ভালো করে দেখবে। এরপরে কি, একজন সংক্রামিত ব্যক্তির কিসের মাধ্যমে এই রোগটা ছড়াতে পারে। হাঁচি কাশির সঙ্গে নির্গত যে ক্ষুদ্র জলকণা থাকে যেটাকে আমরা অ্যারোসেল বলি, সেটা প্রশ্বাসের মাধ্যমে গ্রহণের ফলে, অথবা ধরো এক সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত গ্লাস, অর্থাৎ কোনো একটা ব্যক্তি যার নিউমোনিয়া হয়েছে ওই গ্লাসে জল খেলো, এবার ওই গ্লাসটাতে আবার তুমি খেলে, তুমি কিন্তু সুস্থ, তাও কিন্তু তোমার নিউমোনিয়া হয়ে যেতে পারে। বাসনপত্র ব্যবহারের মাধ্যমে হতে পারে। একজন সুস্থ ব্যক্তির দেহেও সংক্রমণ ঘটতে পারে। ডিসেন্ট্রি, প্লেগ, ডিপথেরিয়া ইত্যাদি হলো মানুষের আরও কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এরকম কোশ্চেন আসতে পারে, যেমন এমসিকিউ টাইপ তো হবে না তোমাদের ফার্স্ট সেমিস্টারে, 2 মার্কস, 3 মার্কস আর 5 মার্কস, এই 3টে টাইপেরই কোশ্চেন হবে। তো যদি তোমাকে বলা হয় আরও বেশি বা আরও কয়েকটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম, তাহলে তুমি বলবে প্লেগ, ডিপথেরিয়া, ডিসেন্ট্রি, এই সমস্তগুলো কিন্তু তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে পড়ে। এবার আরেকটা ভাইরাস ঘটিত যেটা হচ্ছে রাইনো ভাইরাস। আমাদের যে নর্মাল কমন কোল্ড হয় অর্থাৎ সাধারণ সর্দি কাশি, সেই সাধারণ সর্দি কাশিকে সৃষ্টি করে বলো তো এই রাইনো ভাইরাস। রাইনো ভাইরাস হলো এমন এক গোষ্ঠীর ভাইরাস যেগুলো কি করে মানবদেহে অত্যন্ত সংক্রামক রোগগুলির মধ্যে একটা হচ্ছে যেমন সর্দি কাশি সৃষ্টি করে। তাহলে সাধারণ সর্দি কাশি বা কমন কোল্ডকে সৃষ্টি করে রাইনো ভাইরাস। সাধারণ সর্দি কাশির লক্ষণগুলি তো তোমরা একদমই জানো, কি হয়ে যাবে, নাক বন্ধ হয়ে যাবে, সবারই হয়, নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে জল পড়ে, প্রচণ্ড গলা ব্যথা করে, তারপর গলা ভেঙে যায় যেটাকে বলে স্বরভগ্ন, তারপর কাশি হয়, মাথা ব্যথা হয়, ক্লান্তি হয় ইত্যাদি। এইসব লক্ষণগুলি সাধারণত মিনিমাম 3 থেকে 7 দিন পর্যন্ত থাকে। আর সংক্রামিত ব্যক্তির কাশি অথবা হাঁচির সঙ্গে নির্গত যে জলকণা যেটাকে আমরা বলছি এরোসেল, সেটা কিন্তু প্রশ্বাসের মাধ্যমে গৃহীত হয়, বা কলম, বই, কাপড় বা কাপ, দরজার কড়া, কম্পিউটারের কিবোর্ড, মাউস ইত্যাদির মাধ্যমেও ছড়াতে পারে। ওকে, সুস্থ ব্যক্তি যদি এই জিনিসপত্রগুলো ধরে তাহলে কিন্তু, অর্থাৎ যে সংক্রামিত ব্যক্তিটা এগুলো ধরেছিল, এই ধরা ছোঁয়াছুঁয়িতে কিন্তু এই সাধারণ সর্দি কাশি কিন্তু হতে পারে, তাই তো। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রোগ ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগ এমন একটা রোগ যে রোগের সাথে মানুষ বহু বছর ধরে লড়ে আসছে। আর আগেকার দিনে তো ম্যালেরিয়ার সেরকম চিকিৎসা ছিল না। ম্যালেরিয়া হোক, কলেরা হোক, গ্রামের পর গ্রামের লোক কিন্তু মারা যেত। আর আগে তো সেম আমাদের এখনকার মতো তো জল কেউ ইউজ করতো না, আগে তো সবাই নদীর জল ইউজ করতো, তাই না। এবার কোনো কারণে কারো যদি ম্যালেরিয়া বা কলেরা হয়েছে, এবার ওই ব্যক্তিটা কী করলো, আগে তো জানোই যে শৌচ ব্যবস্থা যেটা হচ্ছে বাথরুম করতো, ওরা তো আগে তো তখন বাথরুম ছিল না, ওরা তো জাস্ট এমনি নর্মালি বাইরে করে দিত, তাই তো। এবার ওই জলটা যখন বৃষ্টির সময় তো জানোই সব জলই মিশে নদীতে চলে যায়। এবার ওই জলটা যখন বয়ে অন্য গ্রামে হোক বা একটু দূরে ডিস্টেন্সে গিয়ে পড়ুক, ওই অন্য ব্যক্তি, ধরো সুস্থ ব্যক্তি যখন ওই জলটা ইউজ করছে, তখন আলটিমেট ওর ক্ষেত্রেও কিন্তু কলেরা হয়ে যাচ্ছে, যেটাকে হচ্ছে জলবাহিত রোগও বলা হয়, তাই তো। এরকমই গ্রামের পর গ্রামের লোক কিন্তু মারা যেত এই কলেরা রোগের ফলে। তো সেম ম্যালেরিয়ার জন্যও কিন্তু অনেক মানুষ অনেক বছর ধরে লড়ে আসছে, যেটাকে বলা হয় প্রোটোজোয়া ঘটিত একটি রোগ ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ক্ষেত্রে 3টা ব্যাকটেরিয়ার নাম মনে রাখতে হবে। তো প্রোটোজোয়া ঘটিত ব্যাকটেরিয়া কি, প্লাজমোডিয়াম বিভিন্ন, যেমন কি প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, এই 3টাই মনে রাখবে। বিভিন্ন ধরনের ম্যালেরিয়া রোগের জন্য দায়ী হয়। এবার এর থেকে সবথেকে ডেঞ্জারাস যেটা রয়েছে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। এই ম্যালেরিয়া রোগগুলোর মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম এর কারণে কিন্তু ম্যালিগনেন্ট ম্যালেরিয়া হয়ে যায়, যেটা টিউমারেরও সৃষ্টি করে দিতে পারে। সবচেয়ে বেশি ভয়াবহ, এমনকি এর ফলে প্রচুর মানুষের মৃত্যু ঘটতে পারে। তাহলে সবথেকে ডেঞ্জারাস যেটা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। এবার দেখো, সংক্রামিত জানো স্ত্রী অ্যানোফিলিস মশকির দংশনের মাধ্যমেই কিন্তু আমাদের এই যে ম্যালেরিয়া রোগটা সেটা। স্পোরোজয়েড যেমন সংক্রামক রূপে প্লাজমোডিয়াম মানবদেহে প্রবেশ করে। এই যে যখন কোনো একটা মশা কী করলো, তোমাকে বাইট করলো অর্থাৎ কামড়ালো, এবার ওই মশাটার ইসের মধ্যে থেকে কি হলো, যে সংক্রামক রূপ স্পোরোজয়েডগুলো কিন্তু তোমার বডিতে ঢুকলো, এবার প্রবেশ করলো। এবার প্রাথমিক অবস্থায় কিন্তু পরজীবীগুলি যকৃৎ কোষসমূহের অভ্যন্তরে বিভাজিত হয়ে যায় এবং বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করে।
ডাইরেক্ট তোমার কিন্তু বডিতে যখন মানে মশাটা বাইট করলো তোমাকে, তারপর করার পর ডাইরেক্ট কিন্তু সেটা যকৃতে চলে যায়, বা যকৃতে গিয়ে কী হয়, ওই স্পোরোজয়েডগুলি বিভাজিত হয়ে যায়, ভাগ হয়ে যায়। এর ফলে ডাইরেক্ট কী হয়ে যাচ্ছে, আরবিসি অর্থাৎ লোহিত রক্ত কণিকাগুলিকে আক্রমণ করে দিচ্ছে, অ্যাটাক করছে। এর ফলে লোহিত কণিকাগুলি অর্থাৎ আরবিসিগুলো যেগুলো রয়েছে সেগুলো ভেঙে যাচ্ছে, অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, লোহিত রক্ত কণিকা সমূহের বিদারণ, এদের থেকে কি তৈরি হচ্ছে, হিমোজোইন নামক এক ধরনের বিষাক্ত বস্তু, যেটা একটা টক্সিক সাবস্টেন্ট। ঠিক আছে, একটা বিষাক্ত জিনিস নিঃসৃত হচ্ছে, যার ফলে 3 থেকে 4 দিন অন্তর দেহ ঠকঠক করে কাঁপছে এবং তীব্র জ্বর, মানে প্রচুর জ্বর আসছে। আর একটি স্ত্রী ইনোফিলিস মশকে একজন সংক্রামিত ব্যক্তিকে কামড়ায়, তখন এই পরজীবীগুলি মশকির দেহে প্রবেশ করে, আর পরজীবীর পরবর্তী বিকাশ দশাগুলি কিন্তু এইভাবেই সিমিলার ওয়েতে চলতে থাকবে। মশকের দেহে পরজীবীগুলির সংখ্যা বৃদ্ধির মাধ্যমে স্পোরোজয়েড গঠন করে, আর যেগুলি মশকের লালাগ্রন্থিতে সঞ্চিত থাকে। ঠিক আছে, এবার যখন এই মশকিগুলো কোনো একজন ব্যক্তিকে কামড়াচ্ছে, তখন এই স্পোরোজয়েডগুলি তার দেহে প্রবেশ করছে এবং উপরোক্ত ঘটনাবলীর সূত্রপাত ঘটছে। দেখো এই ক্ষেত্রে দেখো একটা গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম। দেখো মশাটা প্রথমত কি হচ্ছে, এখানে কামড়ালো, অর্থাৎ মশা যখন অপর কোনো ব্যক্তিকে কামড়ায়, স্পোরোজয়েডগুলি কামড়ানোর সঙ্গে ওই ব্যক্তির দেহে প্রবেশ করলো। এবার দেখো সঙ্গে সঙ্গে কি হলো, সেটা রক্তের মাধ্যমে পরজীবী যকৃতে চলে গেল। এবার যকৃতে যাওয়ার পরে কি হবে, এটা হচ্ছে ডিভাইডেড হবে। যকৃৎ কোষে পরজীবীটি অযৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে, আর কোষটিকে বৃদ্ধন অর্থাৎ বড় করে দেয়, এবং এই টোটাল জিনিসগুলোকে যেগুলো ওরা তৈরি করলো আর কি, টোটালটা ব্লাডে সাপ্লাই করে দেয়, ব্লাডে দিয়ে দেয়, রক্তে মুক্ত করছে। এবার এই পরজীবীগুলি লোহিত রক্তকণিকার অযৌন জনন পদ্ধতিতে কি করছে, বংশবিস্তার করছে। আর লোহিত রক্তকণিকাগুলি কি হচ্ছে, এক্ষেত্রে বিদীর্ণ হয়ে যাচ্ছে, আর জ্বর আর অন্যান্য লক্ষণগুলির আবর্তন ঘটছে। মুক্ত পরজীবীগুলি নতুন লোহিত রক্তকণিকাগুলিকে আক্রমণ ঘটাচ্ছে। তাহলে এই যে ডায়াগ্রামটা ভালো করে বোঝো। এবার এক্ষেত্রে এটা হলো, তারপরে এখান থেকে ডাইরেক্ট চলে গেল কোথায়, লোহিত রক্তকণিকার যৌন দশার সময়, যেটাকে আমরা বলি গ্যামেটোসাইটের বিকাশ ঘটছে। এক্ষেত্রে পুরুষ আর স্ত্রী দুটাই তৈরি হচ্ছে। এক্ষেত্রে আবার গ্যামেটোসাইট সমূহ মিলিত হওয়ার পর স্ত্রী মশকিগুলি রক্ত শোষণের সাথে কি হচ্ছে, গ্যামেটগুলিকে গ্রহণ করার পরে কি হচ্ছে, মশকির অন্ত্রে নিষেক ঘটছে। কোথায় ঘটছে, মশকির যে অন্ত্র রয়েছে সেই অন্ত্রের মধ্যে কিন্তু এদের ফার্টিলাইজেশন হচ্ছে, এবং এক্ষেত্রে বিকাশও সংগঠিত হচ্ছে। সেম এবার লালাগ্রন্থিতে রয়েছে, তাহলে লালাগ্রন্থিতে আছে, তার সাথে সাথে স্পোরোজয়েড সমূহ কিন্তু এখানেই তৈরি হচ্ছে মশাটার ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু দুটো হিসেবে কাজ করছে, একটা হচ্ছে হিউম্যান আর একটা হচ্ছে মস্কিউটো। দুটো বাহক কিন্তু ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে তৈরি হচ্ছে বা কাজ করছে। ওকে, তাহলে ম্যালেরিয়া পরজীবী জীবনচক্র সম্পন্ন করার জন্য দুটো পোষকের প্রয়োজন হয়, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে মশা। স্ত্রী অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়া পরজীবীটির ভেক্টর ও বডি ভেক্টর হিসেবেও কিন্তু কাজ করছে। তাহলে বুঝলে তো, ম্যালেরিয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা তোমাদের 3 মার্কসের আসতে পারে, যে হচ্ছে টোটাল যে ম্যালেরিয়া কীভাবে রোগটা ছড়ায়, এটা তোমাকে লিখতে দিতে পারে। তো অবশ্যই ভালো করে স্টেপগুলো মনে রাখবে, কোনটার পর কোনটা স্টেপ হচ্ছে। আর এই ছবিটা বানিয়ে দিতে পারো, জাস্ট এত সুন্দর করে বানানোর দরকার নেই, নর্মালি বোঝার মতো বানালেই হয়ে যাবে। ওকে, প্লাজমোডিয়ামের জীবনচক্রের বিভিন্ন পর্যায়সমূহ অনেক ইম্পর্টেন্ট আসতে পারে, তো ভালো করে পড়ে রাখবে। এরপরে এন্টামিওবা হিস্টোলাইটিকা। দেখো অনেকেরই আমাশয় হয়, তো এই আমাশয় বা অ্যামিবায়োসিস, ইংলিশে বলা হয় অ্যামিবায়োসিস বা অ্যামিবা ডিসেন্ট্রি, আর বাংলায় যেটা আমরা বলি আমাশয়। তো আমাশয়ের ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াটা রয়েছে সেটার নাম হচ্ছে এন্টামিওবা হিস্টোলাইটিকা। এটা হচ্ছে কি, মানুষের যে বৃহদন্ত্র রয়েছে, ঠিক আছে, সেই বৃহদন্ত্রে প্রোটোজোয়া গোষ্ঠীভুক্ত একটা পরজীবী, যা আমাশয় বা অ্যাম্বায়োসিস সৃষ্টি করে। এই রোগের লক্ষণগুলো যেমন কোষ্ঠকাঠিন্য হবে, প্রচণ্ড পেট ব্যথা করবে, খিঁচুনি হবে, মলের সাথে অতিরিক্ত শ্লেষ্মা নির্গত হবে, শ্লেষ্মা বা হচ্ছে তঞ্চিত রক্ত নির্গত হবে। এক্ষেত্রে মাছি কি হয় বলতো, যান্ত্রিক বাহক রূপে কাজ করে। যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে মশা ছিল, স্ত্রী অ্যানোফিলিস মশকি আর কি, আর এক্ষেত্রে কি মাছি কাজ করবে, যান্ত্রিক বাহক রূপে কাজ করবে, আর আক্রান্ত ব্যক্তির মল থেকে পরজীবীটিকে কি করবে, খাদ্য সামগ্রীতে ছড়িয়ে দিয়ে এগুলিকে দূষিত করবে। যেমন বলা হয় না যে আঢাকা খাবার খেও না, বা মাছি বসছে, যেমন দেখবে দোকান বা বিভিন্ন মার্কেটে যে দোকানগুলো হয়, চাউমিন, মোমো বা মিষ্টির দোকান, ওখানে দেখবে মাছিগুলো প্রচণ্ড পরিমাণে বসে খাবারের মধ্যে। ওই খাবারগুলো খেলে কিন্তু তোমার অবশ্যই পেটে দেখবে আমাদের পেট খারাপ হয়ে যায়, পেট ব্যথা করে, এই সমস্ত সমস্যার সৃষ্টি হয়, তাই তো। তাহলে এগুলো হয় কিসের জন্য, এই যে মানে মাছিগুলো এক্ষেত্রে কি যান্ত্রিক বাহক রূপে কাজ করছে, অর্থাৎ ওই সমস্ত নোংরা জায়গায় মাছিগুলো প্রথমত বসছে, এবার ওর পা বা বডির মধ্যে তো ওই নোংরা জিনিস লেগে রয়েছে, তাই তো। এবার ওই মাছিটা যখন তোমার ভালো বা পরিষ্কার খাবারে বসছে, তাহলে খাবারের মধ্যেও দিয়ে দিচ্ছে, বা অনেক সময় ওর লালাটাও ফেলাই দিচ্ছে। এবার ওইটা যখন আমরা খাচ্ছি, আলটিমেট আমাদের বডিতে কিন্তু
কী করছে, বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। তো এই জন্য বলা হয় যে আঢাকা খাবার বা বিভিন্ন দোকান মানে মার্কেটের খাবার কিন্তু খাওয়া উচিত নয়, তাহলে আমাদের শরীর কী হয়, অনেক আলটিমেট অসুস্থ হয়ে পড়ে। সেজন্য এগুলো মেনে চললে দেখবে আমরা একটা সুস্থ ব্যক্তি বা মানুষ হিসেবে পরিণত হব। তাহলে এক্ষেত্রে কি হলো যে ছড়িয়ে দিলে এগুলি দূষিত হচ্ছে। মল জাতীয় পদার্থের দ্বারা দূষিত পানীয় জল, জল মানে খাদ্য হলো সংক্রমণের মূল উৎস। যেমন নোংরা জলও আমাদের বা দূষিত পানীয় জলও আমাদের ইউজ করা উচিত নয়। এই সমস্ত জিনিসগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের আমাশয় হতে পারে, তাহলে এগুলো জিনিস করা যাবে না, তাই তো। এবার দেখো যেটা বলবো অ্যাসকারিয়াসিস বা উচেরিয়া। সচরাচর গোলকৃমি নামে পরিচিত অ্যাসকারিস কিন্তু আমাদের পেটের ভিতরে রয়েছে, গোলকৃমি যেটাকে আমরা বলি। এবং ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী কৃমির নাম কি উচেরিয়া ব্র্যাঙ্কফটি বলা হয়। হেলমেন্টস গোষ্ঠীভুক্ত কিছু প্রাণী যারা মানব দেহে রোগ সৃষ্টি করে। অ্যাসকারিস নামক আন্ত্রিক পরজীবী প্রাণীটি অ্যাসুকারিয়াসিস রোগও সৃষ্টি করে। এই সকল রোগের লক্ষণগুলো কী কী বলো তো? অভ্যন্তরীণ রক্তক্ষরণ হবে, পেশিতে প্রচণ্ড ব্যথা করবে, জ্বর হবে, তারপর অ্যানিমিয়া যেটাকে বলে রক্তাল্পতা হবে, এবং আন্ত্রিক নালীতেও প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এগুলা হচ্ছে তোমার যদি অ্যাসকারিয়াসিস বা উচেরিয়া ব্র্যাঙ্কফটি যেটা ফাইলেরিয়া আর কি বলে, ফাইলেরিয়া হয়, তাহলে এই লক্ষণগুলো কিন্তু তোমার বডিতে দেখা দেবে। আক্রান্ত ব্যক্তির মলের সঙ্গে পরজীবীর যে ডিমগুলি নির্গত হয় যা মাটি, জল, উদ্ভিদ ইত্যাদিকে দূষিত করে দিচ্ছে, এই দূষিত জল, সবজি, ফল ইত্যাদির মাধ্যমে কিন্তু একজন সুস্থ ব্যক্তির দেহে সংক্রমণ ঘটতে পারে। এই জন্য বলা হয় যখন সবজি, ফল মার্কেটের থেকে আনা হবে তখন ভালো করে ধুয়ে খেতে হয়। আর সবজি তো মানে যদি তুমি হাফ বয়েল করে খাও তাহলে ওটা তো ভালোই, আর এমনি যদি ফলমূল রয়েছে সেটা অবশ্যই ভালো করে ধুয়ে কিন্তু খেতে হয়। নাহলে কোনো কারণে যদি এই অ্যাসকারিয়াসিস বা উচেরিয়া ব্র্যাঙ্কফটির ডিম্বাণুগুলা বা ডিমগুলো যদি লেগে থাকে আর ওটা যদি তোমার বডিতে গেল তাহলে কিন্তু শেষ, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, তাহলে তুমি ওই রোগে আক্রান্ত হয়ে যাবে। ওই জন্য যখন জল, শাকসবজি, ফল ইত্যাদি খাবে তখন ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই খাওয়া উচিত। ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী কৃমি যেমন উচেরিয়া ব্র্যাঙ্কফটি বা উচেরিয়া ম্যালাই, দুটো হয়, উচেরিয়া ব্র্যাঙ্কফটি হয়, উচেরিয়া ম্যালাই হয়। তো এক্ষেত্রে সাধারণত নিম্ন পতঙ্গের যে লসিকাবাহ বহু বছর ধরে বসবাস করে, এই প্রথমত আগে অনেক দিন ধরে বসবাস করবে, তুমি সহজে চট করে বুঝতে পারবে না যে তোমার কি হয়েছে। এটা ধীরে 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 বডিতে কী হয়, লক্ষণগুলো প্রকাশ পায়। ধীরে ধীরে ওই অঙ্গসমূহ দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে, আর এর ফলে যে রোগটি হয় তাকে আমরা এলিফ্যান্টিয়াসিস বলি বা ফাইলেরিয়াসিস বলি। দেখবে তোমরা হয়তো লক্ষ্য করেছো, আমি দেখেছি যে যখন দেখবে একদম হাতির পায়ের মতো মানে ফুলে যায়। আমাদেরই মানে আশেপাশে একজন আছে, একটা দিদা হয়, ওনার দেখেছিলাম যে পাটা একদম ফুলে গিয়েছিল হাতির পায়ের মতো, তাহলে ওনার কি হয়েছিল, ফাইলেরিয়াসিস হয়েছিল। তোমরা হয়তো লক্ষ্য করবে, তাহলে এটা কিন্তু দীর্ঘদিন হয়, ধীরে 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 মানে আলটিমেট লক্ষণগুলো একবারে তারপরে প্রকাশ পায়, পাটা একদম ফুলে যাবে, আলটিমেট তারপরে কিছুদিন বাঁচে, তারপরে হয়তো মারা যায়, কারণ অত ব্যথা, প্রচণ্ড ব্যথাও করে, ঠিকঠাক থাকতে পারে না, বুঝলে, তখন কিছুদিন পর কিন্তু মারা যায়। প্রায়শই জ্ঞানেন্দ্রিয়গুলি আক্রান্ত হবে, এর ফলস্বরূপ সার্বিক অঙ্গ বিকৃতি ঘটবে, আর এই রোগ সৃষ্টিকারী জীবাণুসমূহ বা প্যাথোজেনসমূহ রোগের বাহক স্ত্রী মশকের দংশনের মাধ্যমে কোনো সুস্থ ব্যক্তির দেহে কিন্তু বাহিত হতে পারে। এই জন্য বলে মশার কামড় খাওয়া ভালো না, এই জন্য তো বলে মশারি টানায় ঘুমাও, বা বিভিন্ন মর্টিন আছে বা ইলেকট্রিক বিভিন্ন জিনিস পাওয়া যায়, ওগুলো দিয়ে কিন্তু ঘুমানো উচিত। আর মশারি দিয়ে তো অবশ্যই ঘুমানো উচিত, কারণ তুমি মশারি ছাড়া যদি ঘুমাও আর কোনো কারণে তোমাকে যদি মশা কামড় দেয় তাহলে দেখছো বিভিন্ন টাইপের রোগ কিন্তু এই মশা, মাছি এগুলোর থেকে কিন্তু আসছে। এই জন্য নিজেকে প্রোটেক্ট রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য এই সমস্ত নিয়মগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে, তাহলে আমরা কি হব, বিভিন্ন রোগে আক্রান্ত হব না এবং আমরা সুস্থভাবে পড়তে পারবো আর নিজের কাজ করতে পারবো, তাই তো। তাহলে এই সমস্ত বিষয়গুলি, এই যে পোর্শনটা বললাম, অ্যাসকারিয়াসিস, উচেরিয়া ব্র্যাঙ্কফটি, ফাইলেরিয়াসিস কী রোগের মাধ্যমে হয়, কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, এর লক্ষণগুলি কী কী, এগুলোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের। ওকে, চ্যাপ্টারের নামই তো মানুষের স্বাস্থ্য আর রোগ, অর্থাৎ মানুষের স্বাস্থ্য নিয়ে আর বিভিন্ন রোগ নিয়ে, যেগুলো আমরা অর্থাৎ মানুষরা বিভিন্ন রোগে ভুগছি, এগুলোর কারণগুলি কী কী। তাহলে এই কারণগুলো যদি আমরা জেনে নিই তাহলে আর এই রোগগুলো হওয়ার চান্সেস নেই। তাহলে এই কারণগুলো জেনে নিলাম এবং জেনে নেওয়ার পর সঠিক ডিসিশন নিয়ে, সিদ্ধান্ত নিয়ে ওগুলো আমাদের করা যাবে না, বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো, তাই তো। তাহলে আমাদের এইভাবেই এই চ্যাপ্টারটা এই জন্যই কিন্তু পড়ানো হচ্ছে, যাতে আমরা আমাদের লাইফটাকে ভালোভাবে কাটাতে পারি। এরপর মাইক্রোস্পোরেনজিয়াম, তারপর হচ্ছে ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, এই গণের অন্তর্গত বহু ছত্রাক মানুষের সচরাচর সবচেয়ে বেশি দেখা যায়। এমন সংক্রামক রোগগুলির মধ্যে একটি হচ্ছে সংক্রামক রোগ যেমন দাঁত বা রিংওয়ার্ম। তোমরা দেখেছো অনেকেরই দাঁত হয়েছে,
তো সেই দাঁতের ক্ষেত্রে দেখবে অল্প চুলকানি হতে হতে ওটা আস্তে আস্তে কিন্তু বড় হতে পারে। সঠিকভাবে চিকিৎসা বা ওষুধ না করানো হলে কিন্তু টোটাল বডিতে কিন্তু ছড়িয়ে যেতে পারে। তো অবশ্যই চিকিৎসা করা দরকার দাঁত বা হলে, যেমন ত্বক, নখ এবং মাথার খুলির উপরিত্বক এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই দাঁতটা হয়। আর এটা শুষ্ক আঁশযুক্ত ক্ষত চিহ্নের আবির্ভাব করে। এবং রোগের প্রধান লক্ষণগুলি কি কি? দাঁত সাধারণত যেমন হয়, দাঁতের ক্ষেত্রে কেমন হবে, চুলকানি হবে এবং চুলকাতে চুলকাতে জায়গাটা দেখবে একদম কেমন মানে ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। আর চুলকাতে চুলকাতে অনেক সময় রক্ত বা যেটাকে বলে পুজ টাইপসের ওরমও বেরোতে পারে। এগুলো হচ্ছে লক্ষণ দাঁত। আর প্রচণ্ড জ্বালাও করে। দাঁত সাধারণত কীভাবে ছড়ায়? মাটি থেকে আক্রান্ত ব্যক্তির তোয়ালে হতে পারে বা কাপড় অথবা এমনকি চিরুনির মাধ্যমে কিন্তু কোনো সুস্থ ব্যক্তিতে ছড়িয়ে যেতে পারে। ওই জন্য যাদের দাঁত হয়েছে তাদের জিনিসপত্র না ইউজ করাই বেটার, বুঝলে? কারণ ওদের টাওয়ালে যখন ওরা মানে ওই জায়গাটা মুছবে তখন কোনো কারণে ওই জায়গাটার দাঁতের যেগুলো ওই টাওয়ালটাতে লাগলো, এবার ওই টাওয়ালটা তুমি বা সুস্থ ব্যক্তি যখন ইউজ করবে তখন কিন্তু আলটিমেট তার বডিতেও দাঁত হয়ে যাবে। তারপর চিরুনি, ধরো মাথার কোনো এক জায়গায় হয়েছে, ও চিরুনি করছে, চিরুনির মধ্যেও লেগে গেল, তারপর ওই চিরুনিটা লাগার পরেও কিন্তু আলটিমেট সুস্থ ব্যক্তি যখন চিরুনি করবে তখন সুস্থ ব্যক্তির দেহ কিন্তু আলটিমেট দাঁত হয়ে যাবে। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে। এবার যে টপিকটা ইম্পর্টেন্ট একটা টপিক, ইমিউনিটি অর্থাৎ অনাক্রমতার ব্যাপারে আমরা জানবো। দেখো অনাক্রমতা বা ইমিউনিটি পাওয়ার কি? ধরো অনেক ব্যক্তি বা অনেক মেয়ে বা ছেলে বা মানুষ রয়েছে যাদের একটুতেই সর্দি, একটুতেই কাশি, একটুতেই জ্বর হয়ে যাচ্ছে, অর্থাৎ হালকা বৃষ্টিতে ভিজলো ওদের জ্বর হয়ে গেল, প্রচণ্ড সর্দি কাশি হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ওই ছেলেটা বা ব্যক্তিটা বা মেয়েটার ক্ষেত্রে কি ছিল? রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল, সেই জন্য সে অল্প বৃষ্টিতে ভিজলেই তার কী হয়ে যাচ্ছিল, জ্বর হয়ে যাচ্ছিল, সর্দি কাশি হচ্ছিল। এবার আলটিমেট আরেকটা স্ট্রং বয় বা গার্লের কথা ভাবতে পারো, সে পুরো বৃষ্টিতে ভিজছে, হ্যাঁ, তারপর ধরো পুরো ঠান্ডাতেও স্নান করছে, কোনো প্রবলেম হচ্ছে না ওর। তার মানে কি, ওর ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি বা স্ট্রং, সেজন্য অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেশি বলেই সে কিন্তু আক্রান্ত সহজে হচ্ছে না। তাহলে অনাক্রমতা বা ইমিউনিটি আমরা কাকে বলো? অনাক্রমতন্ত্রের সহায়তায় রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে পোষকের লড়াই করার যে সামগ্রিক ক্ষমতা, সেটাকে আমরা কিন্তু অনাক্রমতা বলছি। এবার এই অনাক্রমতা কত টাইপের হয়? দেখো 2 টাইপের হয়। একটা হচ্ছে সহজাত অনাক্রমতা অর্থাৎ ইনেন্ট ইমিউনিটি, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। মনে থাকবে? দেখো সহজাত অনাক্রমতা আবার কত টাইপের হয়, এক্ষেত্রে আমরা 4 টাইপসে নিয়েছি। তো প্রথমত শারীরিক বাধাদায়ক, যেটা ফিজিক্যাল ব্যারিয়ার। আচ্ছা, শারীরিক বাধাদায়ক ফিজিক্যাল ব্যারিয়ারের মধ্যে ধরো আমাদের দেহে ত্বক হলো একটি মুখ্য, যা দেহে অণুজীবের প্রবেশে কিন্তু বাধা দান করে। যেমন আমাদের যদি স্কিন বা ত্বকটা ভাবো, এই ত্বকের নিচে কিন্তু নরম মাংস রয়েছে বা হাড্ডি রয়েছে, তাই তো? এবার এই উপরে যদি স্কিনটা না থাকতো তাহলে কিন্তু আমাদের সহজে আমরা জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যেতাম, বা আমাদের প্রচণ্ড ব্যথাও লাগতো। হালকা রোদ বলো বা লবণ, অনেক সময় আমাদের হয় না যে প্রচণ্ড গরমে গা জ্বলে, এই স্কিনটা কিন্তু আমাদের প্রোটেক্ট করছে কাকে? ভেতরে যে মাংসপেশি রয়েছে বা হাড্ডি রয়েছে তাদেরকে কিন্তু প্রোটেক্ট করছে। তাহলে আমাদের দেহের ত্বক একটি মুখ্য, যা দেহে অণুজীব প্রবেশে বাধা দান করে। শোষণ পথ, প্রষ্টিক নালীপথ এবং এর পথে এপিথেলিয়াম কলার প্রকাশে মিউকাস আচ্ছাদন আমাদের দেহে প্রবিষ্ট জীব আবদ্ধ করতে কিন্তু সাহায্য করে। তাহলে ফিজিক্যাল ব্যারিয়ারটা বোঝা গেল, মেনলি স্কিনের ব্যাপারটা মনে রাখবে, বাস একদম সোজা। শরীরবৃত্তীয় বাধাদায়ক, এবার হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। পাকস্থলিতে অ্যাসিড আছে, তারপর হচ্ছে মূল লালারস, মুখে লালারস রয়েছে, চোখের জল রয়েছে, এইসব কিন্তু অণুজীবদের বৃদ্ধিতে বাধা দেয়। এবার তুমি নর্মালি ভাবো, অনেক সময় আমাদের চোখে পোকা ঢুকেছে, তুমি সাইকেল চালাতে চালাতে বাড়ি যাচ্ছ, স্কুল থেকে হোক বা হচ্ছে প্রাইভেট থেকে হোক, এবার বাড়ি যাচ্ছ, যেতে যেতে কী হলো, এই শয়তান পোকাগুলো কী হলো, তোমার চোখে ঢুকে গেল। এবার ঢোকার পরে দেখে চোখটা প্রচণ্ড জ্বালা করে। এবার তুমি সঙ্গে সঙ্গে বাড়িতে গেলে, মাকে বললে মা চোখে পোকা ঢুকেছে। এবার মা দেখলো, এবার মা কী করলো, মা ওই পোকাটাকে বের করে দিল। এবার পোকাটাকে বের করে দিয়ে বললো কি, দেখ এই পোকাটাই তোর চোখে ঢুকছিল। যখন তুমি পোকাটাকে দেখো, পোকাটা কী হয়ে যায়, একদম মরে গেছে, এরকম ফিল হয় না? পোকাটা একদম অবশ বা যেটাকে বলে অজ্ঞান হয়ে অবস্থায় পড়ে থাকে পোকাটা। তাহলে পোকাটা কেন এরকম হলো? কারণ আমাদের চোখের ভিতরেও বিভিন্ন টাইপের তরল লিকুইড রয়েছে। সেই তরল পদার্থগুলো কি করছে, যখনই কোনো বাইরের থেকে আমাদের চোখকে ক্ষতি করতে পারে এরকম জিনিস ঢুকছে, তখন কিন্তু ওই পোকা হোক বা বিভিন্ন জিনিস হোক, ওই তরলগুলোর মাধ্যমে কিন্তু ওই পোকাটা আলটিমেট মরে যাচ্ছে। তাহলে এটা কি আমাদের চোখটাকে প্রোটেক্ট করছে। সিমিলার ওয়েতে আমাদের মুখে যদি তুমি বলো, আমাদের মুখে কিন্তু বিভিন্ন টাইপের লালারস রয়েছে, যেই লালারসের জন্যই কিন্তু আমাদের খাদ্যটা আলটিমেট আমরা খাচ্ছি, চাবাচ্ছি এবং সেটা পেটের ভেতরে যাচ্ছে। তাহলে এই লালারসটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ। এর মধ্যেও কিন্তু অনেক টাইপের
হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া বা হচ্ছে ব্যাকটেরিয়া তো বলবো না, মানে এরকম জিনিস রয়েছে, অণুজীব রয়েছে বা অ্যান্টিবডি বা অ্যান্টিবায়োটিক রয়েছে, যেগুলো আমাদের কিন্তু রোগ প্রতিরোধ থেকে রক্ষা করছে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে। পাকস্থলীতে অ্যাসিড রয়েছে, HCl, এটা তো আমরা আগেই জানলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডেও কিন্তু অনেক জীবাণু হোক বা বাইরের থেকে যারা অ্যান্টিজেনগুলো আসছে তারা কিন্তু মারা যাচ্ছে। তাহলে শরীরবৃত্তীয় বাধাদায়কও বোঝা গেল। এবার কোষীয় বাধাদায়ক সেলুলার বেরিয়ার্সের মধ্যে কি, ধরো লিউকোসাইটকে আমরা বলি হোয়াইট ব্লাড কর্পাসেল, WBC। এর মধ্যে অনির্দিষ্ট ধরনের শ্বেত রক্তকণিকা, যেমন ধরো পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট রয়েছে, মনোসাইট সমূহ রয়েছে, রক্তস্থিত ঘাতক এক ধরনের লিম্ফোসাইটও রয়েছে, সেই সাথে কলার ম্যাক্রোফাজ অণুজীব, এরা কি করে, অণুজীব সমূহকে ধ্বংস করে দেয়। অর্থাৎ আমাদের যে WBC রয়েছে, RBC রয়েছে শরীরের ভেতরে ব্লাডের মধ্যে, এরা কিন্তু বিভিন্ন বাইরে থেকে যে অ্যান্টিজেনগুলো আসছে, অণুজীবগুলো আসছে, তাদেরকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে বা মেরে ফেলছে। তাহলে কোষীয় বাধাদায়ক বোঝা গেল। মনে রাখবে WBC RBC এগুলো হচ্ছে আমাদের বাইরের থেকে যারা অ্যান্টিজেনগুলো আসছে তাদেরকে কিন্তু ঢিসুম করে মেরে দিচ্ছে। তোমরা টিভিতে অ্যাড দেখেছো না, লাইফ বয় সাবানের, কি দেখায় ওখানে, যে হচ্ছে বিভিন্ন রোগগুলো আসছে আর হচ্ছে ছেলেটা কি করছে, বড় একটা তালোয়ার বের করছে, তালোয়ার বের করে ঢিসুম করে কেটে দিচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি টিভিতে না, রিয়েলিটিতে আমাদের বডিতেও কিন্তু এরকমই হয়, জানো তো। বডিতে কি হয়, এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এই দুটোর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে যুদ্ধ হয়, ঠিক আছে, যুদ্ধ হয়, ফাইট হয়। এবার ফাইটের মাধ্যমে যদি আমাদের অ্যান্টিবডিগুলো স্ট্রং থাকে তাহলে ওই অ্যান্টিজেনগুলো মারা যায়। এবার কোনো কারণে অনেক বেশি বা স্ট্রং যদি অ্যান্টিজেন চলে আসে, অ্যান্টিজেন বলতে কি, ওই যে অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলোকে বলা হয় অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি তো জানেই আমাদের বডির ভেতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতার মানে সৃষ্টি করে অ্যান্টিবডি, ওগুলোকে অ্যান্টিবডি বলা হয়। ওকে, এবার কি হয়, অনেক সময় যদি অ্যান্টিজেনগুলো স্ট্রং থাকে তাহলে কিন্তু অ্যান্টিবডি উইক হয়ে যায় এবং অ্যান্টিবডি তখন দম ছেড়ে দেয়, মানে হেরে যায়। তো এরকম তো টিভিতে অ্যাড দেখেছোই, তাহলে ওটা রিয়েলিটি কিন্তু আমাদের বডিতেও ওরকমই হয়। ওকে, আর সব থেকে বড় কথা হচ্ছে মনের বিশ্বাস। অর্থাৎ তুমি মন থেকে যদি স্ট্রং হও যে হেই আমার কিছুই হবে না, আই এম স্ট্রং গার্ল অর বয়, আমি একদম স্ট্রং, তাহলে দেখবে তোমার সহজে কিন্তু রোগও হবে না। অর্থাৎ তুমি কি করতে পারবে, তোমার ভেতরে যে অ্যান্টিবডিগুলো আছে পুরো কনফিডেন্স পেয়ে যাবে, পুরো আত্মবিশ্বাসে কি করবে, ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু লড়তে পারবে। ওই জন্য মনের বিশ্বাসটা কিন্তু মানে সব থেকে বড় বিশ্বাস। এই জন্য যদি কোনো নর্মালি জ্বর ঠর হয় তাহলে কিন্তু ভেঙে পড়বে না, স্ট্রং থাকবে, হেই এ আমার কিছুই করতে পারবে না, আমি একে একদম ঢিসুম করে মেরে দেবো, এরকম করে ভাবতে হবে, বুঝলে। তাহলে মনের বিশ্বাসটা কিন্তু সব থেকে বড় বিশ্বাস, ওই জন্য মনের থেকে স্ট্রং অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এরপরে সাইটোকাইনিন বাধাদায়ক। সাইটোকাইনিন বাধাদায়কের মধ্যে ভাইরাস আক্রান্ত কোষগুলি ইন্টারফেরন নামক প্রোটিন ক্ষরণ করে, যেগুলি পরবর্তীতে অনাক্রান্ত কোষগুলিকে ভাইরাস সংক্রমণের হাত থেকে কিন্তু রক্ষা করছে আর কি, ঠিক আছে। তাহলে ভাইরাস আক্রান্ত কোষগুলি কি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু টার্মগুলো মনে রেখো, ইন্টারফেরন নামক প্রোটিন ক্ষরণ করছে এক্ষেত্রে, এবং যেগুলো পরবর্তীতে অনাক্রান্ত যে কোষগুলি যেমন ভাইরাস সংক্রমণের হাত থেকে এক্ষেত্রে রক্ষা করছে। এরপরে অর্জিত অনাক্রমণ। তাহলে আমাদের ফার্স্টে যেটা রয়েছিল কি পড়লাম আমরা, সহজাত অনাক্রমতা 4টা টাইপ বোঝা গেল, একদমই সোজাভাবে বুঝিয়ে দিলাম। ওকে, ভালো করে পড়ে নেবে, হয়ে যাবে। এরপরে অর্জিত অনাক্রমতা, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। দেখো, অর্জিত অনাক্রমতা বলতে কি, জন্মের পর থেকে আমরা কি করি, বিভিন্ন কিছু অর্জন করি। যেমন দেখবে সাইকেল চালাচ্ছ, এবার অর্জিত, এটা আমরা অর্জন করি আর কি। সাইকেল চালানো তুমি কি মানে মায়ের পেটের থেকে সাইকেল চালানো শিখে আসো না, তুমি মানে যখন বড় হচ্ছ, বড় হওয়ার পরে তুমি সাইকেল চালানো শিখছো, বা বিভিন্ন পড়ালেখা হতে পারে, লিখতে দেখা হতে পারে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তুমি অর্জন করছো। আর যেটা হচ্ছে মানে গর্ভের থেকেই থাকে, সেটা কি, যেমন ধরো তোমার চোখের সামনে কিছু আসছে, তোমার চোখ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো আগের থেকেই হয়, অটোমেটিক তৈরি হয় এগুলা। অর্জিত অনাক্রমতা বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি মেমোরি বা স্মৃতি নির্ভর। অর্থাৎ এর অর্থ কি বলতো, আমাদের দেহে যখন প্রথমবার এর মতো কোনো একটা প্যাথোজেনের সংস্পর্শে আসবে তখন আমাদের দেহ যে সাড়া দেবে তখন সেটাকে আমরা বলবো প্রাইমারি রেসপন্স, অর্থাৎ প্রাথমিক অনাক্রমতা। আর এটি কম তীব্রতা সম্পন্ন হয়, মানে প্রথম না একটু কমই হবে। এরপর যতবারই আমাদের দেহ এই একই প্যাথোজেনের সংস্পর্শে আসবে ততবারই কিন্তু দেহে অধিকতর তীব্রতা সম্পন্ন গৌণ বা অ্যানামন্যাস্টিক যেটাকে বলা হয় সাড়ার সৃষ্টি করবে। এটি এই বিষয়টিকে সুস্পষ্ট করে যে আমাদের দেহে রোগ সৃষ্টিকারী জীবাণুর সঙ্গে প্রথম মোকাবিলাটি মনে রেখেছো। এবার দেখো, এটার ক্ষেত্রে কি, যেমন ধরো টিকাকরণ, বাচ্চাদের দেখবে অনেক সময় প্রেগনেন্টলি মানে যখন মানে বাচ্চাটা মায়ের মাতৃগর্ভে থাকে তখন থেকে কিন্তু ভ্যাকসিনেশন করা হয়, ঠিক আছে। এবার করার পর বাচ্চাটার জন্ম হলো, যখন তার 1 মাস 6 মাসের থেকে মানে দেয়, পোলিও দেয়, প্রথমত তো ইঞ্জেকশন দেওয়া যায় না, পোলিওর টিকা দেয়, দেখবে পোলিও ড্রপ দেয় না, পোলিও খাওয়ায়, তাহলে বিভিন্ন ডোজ দেওয়া হয়, বুস্টার ডোজ 10 বছরে দেওয়া হয়, মানে প্রত্যেকটা ইয়ারেরই দেওয়া হয়। এবার ওগুলার কি এক একটা রোগেরই ছিল, পোলিও রোগের,
তারপরে তোমার হচ্ছে আরও বিভিন্ন যে রোগগুলো রয়েছে সেই রোগের কিন্তু টিকা আগের থেকে ওদের করা হয়। এবার কোনো কারণে ওই বাচ্চাটার যদি ওই রোগটা হয় তাহলে কিন্তু তার মেমোরি সেল বা স্মৃতিনির্ভর যে অনাক্রমতা রয়েছে, অর্জিত অনাক্রমতা, সেটা কিন্তু ওর হতে দেবে না। কেন? কারণ ও তো আগের থেকে ওর বডিতে অ্যান্টিবডি নিয়ে রেখেছে, তাই না? ভ্যাকসিনেশন করেই রেখেছে। সেই জন্য ওর ক্ষেত্রে দ্বিতীয়বার যখন আসবে তখন কিন্তু ওটা ইফেক্ট করবে না। যেমন করোনার ভ্যাকসিন তোমরা সবাই নিয়েছো, আমরাও নিয়েছি। তাহলে করোনাটা কি, এরপরে যদি কোনো কারণে ওই ভাইরাসটা আমাদের আক্রান্ত করে তাহলে কিন্তু ওটা ইফেক্ট করতে পারবে না, তাহলে আমাদের শরীরে ইফেক্টেড হবে না। তাহলে এটাকে আমরা বলছি অর্জিত অনাক্রমতা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। বুঝা গেল তো ব্যাপারটা? একদমই ইজি, ঠিক আছে? ভালো করে বুঝবে। এবারে দেখো, একটি অ্যান্টিবডি অণুর গঠন অনেক ইম্পর্টেন্ট। অ্যান্টিবডির গঠন চিত্র অঙ্কন করো। তোমাদের তো এবার 3 মার্কের আর 5 মার্কের বা 2 মার্কের প্রশ্নই থাকবে, 1 মার্কের তো থাকবে না। সেজন্য এই ডায়াগ্রামগুলো কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে? ডায়াগ্রাম তুলেই কোশ্চেন করতে পারে। তাহলে দেখো, এক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো, এই অ্যান্টিবডির এটা অ্যান্টিজেন সংবন্ধন অঞ্চল হচ্ছে এটা, ঠিক আছে? আর এটা অ্যান্টিজেন সংবন্ধন অঞ্চল। দেখো, এক্ষেত্রে লাইট চেন রয়েছে, হ্যাভি চেন রয়েছে। এই জিনিসগুলো ভালো করে দেখবে। এই পোর্শনটা লাইট চেন, বুঝলে? তারপরে এই ক্ষেত্রে নিচের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে হ্যাভি চেন, ভারী শৃঙ্খল বলা হয়। আর এরকম করে এটা কোনো ব্যাপার না, সোজা একটা ডায়াগ্রাম এরকম করে বানিয়ে দিলে ওয়াই আকৃতির, তাই তো? এটা যদি আসে কোনো ব্যাপার না, বানিয়ে দেবে অনেক সোজা একটা ছবি, তো ভালো করে বানিয়ে দেবে। তো ভালো করে ছবিটা স্ক্যানিং করে নাও, দেখে নাও ছবিটা কোথায় কি রয়েছে, হালকা শৃঙ্খল কোথায় রয়েছে, ভারী শৃঙ্খল কোথায় রয়েছে, ঠিক আছে? এই যে ডাইসালফাইড বন্ড, এক্ষেত্রে এস বন্ডগুলো দেখছো না, এগুলোকে বলা হয় ডাইসালফাইড বন্ড, বুঝলে? অ্যান্টিজেন সংবন্ধন অঞ্চল কোনটা সব দেখে নাও, স্ক্যানিং করো, তাহলে দেখলে। এই ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য, তো ভালো করে দেখবে, ঠিক আছে? এরপরে নেক্সট, আমাদের রক্তে উপস্থিত দুটো বিশেষ ধরনের লিম্ফোসাইট রয়েছে, মনে রাখবে। একটা হচ্ছে বি লিম্ফোসাইট হয়, একটা টি লিম্ফোসাইট হয়। প্রাথমিক আর গৌণ অনাক্রম্য সারা সংগঠিত করে এই দুটো লিম্ফোসাইট। আমাদের রক্ত প্যাথোজেনের উপস্থিতিতে সাড়া দিয়ে এবং ওই প্যাথোজেনগুলোর সাথে কি করে, প্রথমত ফাইট করে, লড়াই করার জন্য বি লিম্ফোসাইট প্রোটিনের একটা কি হয়, আর্মি অফ প্রোটিন, যেটাকে বলা হয় সৈন্যদল, যেটা দেখছিল না টিভিতে অ্যাডে, সিমিলার ওয়েতে এখানেও কিন্তু ওরকমই সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। ওকে, সৈন্যদল গঠন করছে। এবার এই প্রোটিনগুলিকে কি বলা হচ্ছে, অ্যান্টিবডি। এবার অ্যান্টিবডি আর অ্যান্টিজেন যেটা বললাম পুরো ফাইট হবে। টি লিম্ফোসাইট কোষগুলো নিজেরা কোনো অ্যান্টিবডি তৈরি করবে না, কিন্তু বি লিম্ফোসাইট কোষগুলি কী করবে, অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয়, টি লিম্ফোসাইট কি কোনো অ্যান্টিবডি তৈরি করছে না, কিন্তু বি লিম্ফোসাইট কিন্তু এক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করছে, তাই তো? অ্যান্টিবডি তৈরি করছে। এবার তৈরিতে সাহায্য, প্রতিটা অ্যান্টিবডি অণু 4টা পেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। কটা পেপটাইড? 4টা। তার মধ্যে 2টো হচ্ছে তোমার লাইট চেন হবে আর 2টো হচ্ছে হ্যাভি চেন হবে, ঠিক আছে? আর যেটাকে আমরা চিহ্নিত করবো H2L2 দ্বারা। H2 বলতে 2টো হ্যাভি চেন, 2টো লাইট চেন, তাহলে এটা বুঝলে তো? এর মধ্যে কিছু অ্যান্টিবডি যেমন IgA অ্যান্টিবডি, IgM অ্যান্টিবডি, IgE, IgG, এই অ্যান্টিবডিগুলি রক্তে উপস্থিত থাকে বলেই এই অনাক্রম্য সারাকে রসভিত্তিক হিউমোরাল ইমিউন রেসপন্স বা অনাক্রমতা সারাও বলা হয়। এবার দেখো, এই IgA অ্যান্টিবডিটা যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের যখন আমরা মাতৃ দেহ থেকে বেরোই, এবার বেরোনোর পর দেখবে 2 থেকে 3 দিন ধরে মাতার শরীর থেকে হলুদাভ একটা তরল দুগ্ধ বেরোয়, যেটা বলা হয়, ডাক্তারও বলে যে এই দুগ্ধটা শিশুটাকে খাওয়ানো কিন্তু খুবই উপকারী। ওটার মধ্যে IgA অ্যান্টিবডি প্রচুর পরিমাণে থাকে, যেটাকে আমরা কোলেস্ট্রামও বলে থাকি, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখবে। তাহলে IgA এই অ্যান্টিবডিটাকে আমরা কোলেস্ট্রাম বলছি, কোলেস্ট্রামও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে মাতৃগর্ভ বা মাতৃদেহ থেকে বেরিয়ে কিন্তু বাচ্চাটাকে প্রথমত এই অ্যান্টিবডিটা দেওয়া হচ্ছে, IgA অ্যান্টিবডি। আর এক্ষেত্রে IgE যেটা অ্যান্টিবডি রয়েছে সেটা অ্যালার্জি বা বিভিন্ন কাজে এরা ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল, আমাদের দেহে 2 ধরনের অর্জিত অনাক্রম্য সারা দেখা যায়। তাদের মধ্যে একটা হচ্ছে রসভিত্তিক অনাক্রম্য সারা আর আরেকটা হচ্ছে অ্যান্টিবডি ভিত্তিক, ঠিক আছে? তাহলে রসভিত্তিক মানে যেটা হলো সেটা এই যে IgA, IgM, IgE এই অ্যান্টিবডিগুলি, আর একটা অ্যান্টিবডি ভিত্তিক হবে। দ্বিতীয় ধরনটিকে কোষভিত্তিক অনাক্রম্য সারা বা কোষভিত্তিক অনাক্রম্যও বলা হয়, ঠিক আছে? এরপরে আমরা সক্রিয় আর নিষ্ক্রিয় অনাক্রম্যতা সম্পর্কে জেনে নিই, অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি। দেখো, দুগ্ধকরণের শুরুর দিনে মাতৃদেহ থেকে, জাস্ট একটু আগেই বললাম আমি, মাতৃদেহ থেকে হলুদাভ তরল অর্থাৎ কোলেস্ট্রাম খরিত হয়। তাতে সহজাত শিশুকে সুরক্ষা প্রদানে প্রচুর অ্যান্টিবডি IgA থাকে। শিশুভ্রূণটি মাতৃগর্ভে থাকাকালীন সময়েও প্লাসেন্টার মধ্যে দিয়ে কিছু অ্যান্টিবডি লাভ করে, আর এগুলি হলো নিষ্ক্রিয় অনাক্রম্যতার কিছু উদাহরণ। দেখো, প্লাসেন্টা যেটা রয়েছে, অর্থাৎ বাচ্চাটা যখন মায়ের পেটের ভেতরে থাকে তখনই কিন্তু তৈরি হয়। এবার যখন ও বেরিয়ে আসছে মাতৃগর্ভে থেকে, তখন কি আর প্লাসেন্টার কোনো কাজ রয়েছে? নেই তো। তাহলে এই সমস্ত অর্থাৎ অল্প সময়ের জন্য এগুলাকে আমরা বলবো নিষ্ক্রিয় অনাক্রম্যতার কিছু উদাহরণ।
তাহলে বোঝা গেল। আর সেম কোলেস্ট্রামটাও যেটা রয়েছে সেটা 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহের মতোই, 3 দিনই মেনলি, 3 দিনই কিন্তু সেই কোলেস্ট্রাম অ্যান্টিবডিটা কিন্তু বাচ্চাটা পেয়ে থাকে। তাহলে এটাও একটা নিষ্ক্রিয় অনাক্রম্যতার মধ্যে পড়ছে। এরপরে টিকাকরণ বা অনাক্রম্যকরণ, যেটাকে আমরা বলি ভ্যাকসিনেশন ইমিউনাইজেশন। অনাক্রম্যকরণ বা টিকাকরণের নীতি অনুসারে বা অনাক্রম্যতার মেমোরি স্মৃতি ধর্মের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। একটু আগে তো আমি বললাম, যেমন ধরো টিটেনাস কেমন বলো তো, এই রোগটার ক্ষেত্রে ধরো কোনো লোহা, জং লাগা লোহা, ঠিক আছে, ওই লোহাটা দিয়ে তোমার পা বা হাতে কেটে গেল, এবার তুমি কি করলে, টিটেনাসের ইঞ্জেকশন নিলে না, ঠিক আছে। এই জন্য বলবে যে যদি কোনো কারণে কেটে যায়, কাছে হতে পারে বা লোহা টোহাতে হতে পারে, এটা ডাইরেক্ট কী বলে, যাও ডাক্তারের কাছে যেয়ে টিটেনাস নিয়ে আসো। কেন বলো তো, নাহলে টিটেনি নামে একটা রোগ আছে, টিটেনি ভাইরাস, টিটেনি একটা সেটাতে কী হয়, আমাদের বডির যে রগ বা হাড্ডিগুলো রয়েছে একদম বেঁকে যায়, বেকার পর আলটিমেট এরকম বেঁকে যাবে, তুমি একদম নড়তেও পারবে না, চড়তেও পারবে না। তারপরে কি হবে, রগ এরকম বাঁকা বেঁকবে যে তুমি একদমই চিরকালের জন্য পরলোক গমন, অর্থাৎ পটল তুলবে, মারা যাবে। তাহলে সেই জন্য কোনো কাটা গেলে এগুলো অ্যাভয়েড করা একদমই উচিত নয়। ডাইরেক্ট টিটেনাস ইঞ্জেকশন অবশ্যই নিয়ে নেওয়া উচিত। তো টিটেনাসের ক্ষেত্রে সরাসরি ইঞ্জেকশনের মাধ্যমে পূর্ব প্রস্তুত অ্যান্টিবডিগুলি অথবা অ্যান্টিটক্সিন, যেটা টক্সিন প্রতিরোধী অ্যান্টিবডি সমন্বিত প্রিপারেশন দেওয়া হয়, দেহে প্রবেশ করানো হয়। এমনকি সর্পদংশ, অর্থাৎ সাপ যে কাটছে তোমাকে, যখন কোনো কারণে কোনো ব্যক্তিকে যদি সাপ কেটে ফেলে, তাহলে ডাক্তারের কাছে গেলে কিন্তু ডাক্তার কি তৈরি দেয়, যে অ্যান্টিবায়োটিকটা দেয় সেটা হচ্ছে বিভিন্ন আগের সাপের তৈরি কিন্তু হচ্ছে বিষ দ্বারা তৈরি অ্যান্টিবডি। ওটা দেওয়ার পরে দুটো রিয়াকশন করে কি হয়ে যায়, ওই সাপের বিষটা কিন্তু কেটে যায়। সর্পদংশনের ক্ষেত্রেও রোগীর দেহে ইঞ্জেকশনের মাধ্যমে যা প্রবেশ করানো হয় সেটা পূর্ব থেকে প্রস্তুত সাপের বিষ প্রতিরোধী অ্যান্টিবডি সমন্বিত। এই ধরনের অনাক্রম্যতাকে আমরা বলবো নিষ্ক্রিয় অনাক্রম্যকরণ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সহায়তায় ব্যাকটেরিয়া অথবা ইস্ট প্যাথোজেনের অ্যান্টিজেনিক পলিপেপটাইডের উৎপাদন সম্ভবপর হয়েছে। আর এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাপক মাত্রায় কিন্তু ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়েছে এবং অনাক্রম্যকরণের জন্য ভ্যাকসিনের যে লভ্যতা সেটাও বৃদ্ধি পেয়েছে। তাহলে ইস্ট থেকে প্রস্তুত করা হয় কি বলতো, হেপাটাইটিস বি ভ্যাকসিন। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে কি বলে, ইস্ট থেকে তাহলে কি তৈরি করা হচ্ছে, হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। এবার অ্যালার্জি। নর্মালি অ্যালার্জির ব্যাপারটা সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। দেখবে অনেক কারো ধুলোতে অ্যালার্জি হয়, কি হচ্ছে, রাস্তাঘাটে প্রচণ্ড ধুলো উঠছে, তো সেই ধুলোতে গেলে তোমার প্রচণ্ড হাঁচি শুরু হয়ে গেল, নাক এখানে চুলকায়, তারপর চোখ জ্বালা করে, এই সমস্ত ব্যাপারগুলোকে তো অ্যালার্জি বলি। অনেক কারো আবার পরাগরেণু অর্থাৎ বিভিন্ন ফুলের থেকে অ্যালার্জি হয়। কারো ধরো কোনো হয় না পরাগরেণু, তোমরা তো জানি, হলুদ কালারের কণা সূক্ষ্ম কণা, ওগুলো আমরা পরাগরেণু বলি। অনেক উদ্ভিদের বা ফুলের পরাগরেণু এমনও রয়েছে যেটা আমাদের বডিতে অ্যালার্জির সৃষ্টি করে। তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যালার্জি ব্যাপারটা তোমরা বোঝো, তাই তো। তাহলে পরিবেশে উপস্থিত কিছু নির্দিষ্ট অ্যান্টিজেনের প্রতি অনাক্রম্যতন্ত্রের এই মাত্রাতিরিক্ত সাড়াকে আমরা অ্যালার্জি বলছি। দেহ যেসব বস্তুর সংস্পর্শে এলে এরূপ অনাক্রম্য সাড়ার সৃষ্টি হয়, অর্থাৎ কি হচ্ছে, চুলকানি হচ্ছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, চোখ জ্বলছে বা চুলকানি হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলোকে আমরা বলবো অ্যালার্জেন্স। ঠিক আছে, যাদের দ্বারা আর কি হচ্ছে সেগুলোকে আমরা বলি অ্যালার্জেন্স। অ্যালার্জেনের সংস্পর্শে দেহে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা হচ্ছে আইজিই প্রকৃতির অ্যান্টিবডি। খুবই ইম্পর্টেন্ট আর খুবই সোজা। তাহলে আইজিই অ্যান্টিবডি কিসের মাধ্যমে, যখন অ্যালার্জেন্সের সম্পর্কে বা সংস্পর্শে আমাদের বডি আসে তখন আমাদের বডিতে অ্যান্টিবডি রূপে আইজিই অ্যান্টিবডি কিন্তু তৈরি হয় বা অ্যাক্টিভ হয়ে যায়। মাস্ট কোষগুলো থেকে হিস্টামিন, সেরোটোনিনের মতো রাসায়নিক দ্রব্য নিঃসৃত হওয়ার কারণেই কিন্তু অ্যালার্জি হয়। অ্যান্টিহিস্টামিন, অ্যাড্রিনালিন, স্টেরয়েড এর মতো কিছু ঔষধের ব্যবহারও অ্যালার্জির উপসর্গতা কমিয়ে দেয়। যেমন ধরো প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে, স্যাট্রেজিন নামে দেখবে এক ধরনের ট্যাবলেট আমরা ইউজ করি, বা পাতা থাকবে এইটুকু পাতলা ছোটো ট্যাবলেট হয়, সেইগুলো আমরা কিন্তু ইউজ করি স্যাট্রেজিন অ্যালার্জি প্রতিরোধের জন্য। বা সর্দি কাশির জন্য, কিন্তু কাশির জন্য না, সর্দি হচ্ছে নাক দিয়ে প্রচণ্ড জল পড়ছে, তাহলেও কিন্তু আমরা ওই ট্যাবলেটটা ইউজ করি। যদিও ট্যাবলেট ইউজ করা অতটা ঠিক না, কিন্তু যখন লিমিটটা আর কি ক্রস হয়েছে তখন আবার ইউজ করতেই হয়, কিছু করার নেই। এবার অনাক্রম্যতা, অটো ইমিউনিটি কি, যখন দেহ তার নিজের কোষগুলিকে আক্রমণ করবে। এবার দেখো, এতক্ষণ তো আমরা অ্যান্টিবডি অ্যান্টিজেনের মধ্যে ফাইট দেখলাম, তাই তো। তাহলে সেক্ষেত্রে তো বোঝা গেল অ্যান্টিজেনটা খারাপ, নেগেটিভ জিনিস, অ্যান্টিবডিটা পজিটিভ জিনিস। ঠিক আছে, ওকে, হয়ে গেল, এটা আমরা বুঝলাম। কিন্তু অটো ইমিউনিটি কি, যখন ধরো অ্যান্টিবডি কী করবে, নিজেরই সেলগুলোকে খাবে। অর্থাৎ হয় না, যেটা দেখবে তোমরা ফিজিক্সের লেন্সের সূত্র পড়েছ, যেটা হচ্ছে কি নিজের তৈরিকেই ধ্বংস করতে চলে আসে। তাহলে তুমি নিজে অ্যান্টিবডি তৈরি করছো, তুমি নিজেকে খাচ্ছ, তাহলে এটা কেমন টাইপের ব্যাপার, তাই না।
অর্থাৎ অনেক সময় হয় না, তুমি কি করছো, পড়াশোনা করছো না, পড়াশোনা না করে নিজের সময়গুলো নষ্ট করছো, তার মানে কি নিজের লাইফটাকে স্পয়েল করছো। তাহলে কি নিজে তো তুমি তো জানছোই যে এটা করলে এটা সমস্যা হতে হবে, তাও করছো। তাহলে এক্ষেত্রে যখন দেহ তার নিজের কোষগুলিকে আক্রমণ করছে সেটাকে আমরা বলবো স্ব অনাক্রমতা অর্থাৎ অটো ইমিউনিটি। অটো ইমিউনিটির মধ্যে যেমন ধরো পড়ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা একটা অনাক্রমণ রোগ, অনেক ইম্পর্টেন্ট একটা রোগ। তো ভালো করে দেখবে কী হয় বলো তো, এক্ষেত্রে আমাদের যে পায়ের দেখবে সামনের দিকে ওই যে ডোগা হয় না পায়ের ইসের মধ্যে, তো ওই ক্ষেত্রে কী হয়, এখানকার রোগ বা শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে, ক্ষত সৃষ্টি হতে পারে, নষ্ট হতে পারে, হাড্ডিটা হয়ে যায়, মানে অনেক খারাপ হয়ে যায়, ব্যথা করে, প্রচণ্ড এই সমস্যাগুলির সৃষ্টি হয়। তাহলে এটাকে আমরা বলছি অটো ইমিউনিটি। মাইস্থেনিয়া গ্রেভিসও কিন্তু হবে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, মাইস্থেনিয়া গ্রেভিস, এগুলো হচ্ছে আমাদের অটো ইমিউনিটির মধ্যে পড়ছে। এরপরে দেহের অনাক্রমতা, ইমিউন সিস্টেম ইন দ্য বডি। মানুষের অনাক্রমতন্ত্র লিম্ফয়েড অঙ্গসমূহ, কলাসমূহ এবং অ্যান্টিবডির মতো দ্রবণীয় অণু নিয়ে গঠিত। অনাক্রমতন্ত্র অ্যালার্জি প্রতিক্রিয়া, অনাক্রম রোগসমূহ এবং অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে লিম্ফয়েড অঙ্গসমূহ। আচ্ছা, লিম্ফয়েড অঙ্গসমূহগুলোর মধ্যে কি কি? সেই অঙ্গ যেখানে লিম্ফয়েড মানে লিম্ফোসাইট কোষসমূহের উৎপত্তি এবং বা পরিণামন আর সংখ্যা বৃদ্ধি ঘটছে। প্রাথমিক লিম্ফয়েড অঙ্গগুলি যেমন অস্থিমজ্জা হতে পারে, থাইমাস গ্রন্থি, যেখানে অপরিণত লিম্ফোসাইটগুলি বিভেদিত হয়ে অর্থাৎ ভাগ হয়ে অ্যান্টিজেন সংবেদী লিম্ফোসাইট কোষে পরিণত হয়। পরিণামনের পর লিম্ফোসাইট কোষগুলি প্লীহা, লসিকা গুটি, তারপর হচ্ছে টনসিল। টনসিল তো তোমরা দেখেছো, দেখবে গালের এই সাইডে ফুলে যায়, তারপরে একটা সাদা রঙের পট্টিও দেওয়া হয়, এটাকে আমরা টনসিল বলি। ক্ষুদ্রান্তে পেয়ারাস প্যাচ এবং অ্যাপেন্ডিক্সের মতো কিন্তু গৌণ লিম্ফ অঙ্গসমূহ পৌঁছায়। অ্যাপেন্ডিক্স তোমরা সবাই জানো কি, আগেকার দিনে মানুষ যেমন আদিম মানুষ রয়েছিল বা আমাদের পূর্বপুরুষ যেটা, তো ওরা কি খেত, কাঁচা মাংস খেত, তাই তো, কাঁচা মাংস খেত, এবং সেই কাঁচা মাংসটাকে তো করতে হবে, পাচন তো করতে হবে, পাচন করার জন্য এই অ্যাপেন্ডিক্সটা তখন কিন্তু অ্যাক্টিভেট ছিল, কাজ করতো। এবার আস্তে আস্তে মানুষ উন্নত হলো, উন্নত হতে হতে এখন কি মানুষ আর কাঁচা মাংস খায়? তুমি কাঁচা মাংস খাও না, তুমি মাংসটাকে কি করো, বয়েল করেই তো খাও, সেদ্ধ করে খাও। এমন কি কথা আছে যে যেমন যদি তুমি চিকেন খাও, চিকেনটাকে একদম মিনিমাম 30-40 ডিগ্রি সেলসিয়াস মানে কী করতে হবে, বা 40 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু বয়েল করতে হবে, গলাতে হবে, তাই তো, অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। সেম মাটনের ক্ষেত্রেও বলবো, তাহলে এরকম করে কিন্তু খেতে হয়। তাহলে না খেলে কি হয়, সমস্যা হয়, কারণ ওর ক্ষেত্রে তো বিভিন্ন জানি চিকেনের ক্ষেত্রে কত কত রোগ চলে আসছে, তাই না, তাহলে ওই সমস্ত রোগগুলো কিন্তু হতে পারে। তো এইভাবে কি হয় যে বয়েল করা মাংস খেতে খেতে এই অ্যাপেন্ডিক্সটা আস্তে 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 নিষ্ক্রিয় অঙ্গও কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে অ্যাপেন্ডিক্সটা তোমরা সবাই জানো যেটা একটা নিষ্ক্রিয় অঙ্গর মধ্যেই পড়ে, বিবর্তন চ্যাপ্টারে তোমরা পড়েছো। এবার গৌণ লিম্ফয়েড অঙ্গগুলিতে অ্যান্টিজেনের সঙ্গে লিম্ফোসাইডের আন্তঃক্রিয়া ঘটছে, আর এরপর লিম্ফোসাইটগুলির সংখ্যা কি হচ্ছে, বৃদ্ধি করে কার্যকরীকে পরিণত করছে। তাহলে বোঝা গেল, অস্থিমজ্জা হচ্ছে মুখ্য লিম্ফয়েড অঙ্গ, যেখানে লিম্ফোসাইট সহ সব রক্তকোষগুলি কিন্তু উৎপন্ন হচ্ছে। এবার যখন একটা শিশু জন্ম হচ্ছে তখন তার থাইমাসের আকৃতি কী হয়, অনেকটা বড় থাকে, কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এর আকারটা ছোট হতে থাকে, আর বয়স সন্ধিকালে এর আকার হ্রাস পেতে পেতে একদম ক্ষুদ্র আকার বিশিষ্ট হয়ে যায়। তাহলে অস্থিমজ্জা থাইমাস উভয়ই কিন্তু লিম্ফোসাইটের বিকাশ এবং পরিণামনের জন্য কার্যকরী পরিবেশ প্রদান করছে, যেটা হচ্ছে প্লীহাবিন আকৃতি বিশিষ্ট একটা বৃহৎ অঙ্গ, তাই তো, প্লীহাবিন আকৃতি বিশিষ্ট একটা বৃহৎ অঙ্গ। এরপরে এতে প্রধানত লিম্ফোসাইট, ফ্যাগোসাইট বা ভক্ষধর্মী কোষসমূহ থাকে। এটা রক্ততে কি হয়, প্রো লিম্ফোসাইট এবং ফ্যাগোসাইটস বা ভোগ্য কোষসমূহ কিন্তু সৃষ্টি করে। তাহলে এটি রক্তবাহিত অণুজীবগুলিকে আবদ্ধ করছে এবং করার মাধ্যমে রক্তের একটা কি করে, ছাঁকনির রূপে কাজ করছে। তোমরা সবাই ছাঁকনি দেখেছো, কি হয় ছাঁকনিতে আমরা চা ছাঁকি, বা অনেক ক্ষেত্রে দুধ যখন দুধ দেয়, গোয়াল হোক বা কারো কাছ থেকে নাও, বা বাড়িতে যখন দুধটা করা হয়, বের করা হয় গায়ের থেকে, তখন কিন্তু দুধটাকে ছেঁকেই কিন্তু কড়াইতে দেওয়া হয়। তো ছাকার জন্য কেন, কারণ অনেক সময় নোংরা থাকেই, তাহলে ওই ছাঁকনির মতো কিন্তু এক্ষেত্রে এটা কাজ করছে। প্লীহাতে লোহিত রক্ত কণিকার একটি বৃহৎ সঞ্চয় ভাণ্ডারও রয়েছে। লসিকা গুটিগুলো লসিকা এবং দেহতরলে প্রবেশ করতে পারে এবং অণুজীব বা অন্য যে অ্যান্টিজেনগুলি রয়েছে সেগুলিকে আটকে রাখার কাজও এক্ষেত্রে এরা করে। আর লসিকা গুটিগুলিকে আবদ্ধ অ্যান্টিজেন সমূহ যেখানে উপস্থিত লিম্ফোসাইটগুলির সক্রিয়করণের জন্য দায়ী এবং এগুলি অনাক্রমণ সারা সৃষ্টি করতে পারে। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রোগ এইডসের পুরো নাম তোমরা সবাই জানো, ছোটোবেলা থেকেই পড়ে আসছো, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, তাই তো। এর অর্থ কি, অনাক্রমতার ঘাটতি যা একজন ব্যক্তি তার জীবনকালে অর্জন করছে, তাই এটি কোনো বংশগত রোগ নয়। তাহলে মনে থাকবে, এইডস কিন্তু কোনো বংশগত রোগ নয়,
বংশগত রোগের মধ্যে ডাউন সিনড্রোম পড়বে, ক্লাইনফেল্টার সিনড্রোম পড়বে, এগুলো পড়বে, কিন্তু এইডস কিন্তু পড়বে না। আর সিনড্রোম কথাটার অর্থ কি? একগুচ্ছ লক্ষণ। যখন অনেকগুলো লক্ষণ একসাথে প্রকাশ পাবে তখন সেটাকে আমরা বলি সিনড্রোম। 1981 সালে সর্বপ্রথম এইডস সম্পর্কে জানা গিয়েছিল। কত সালে? 1981। আর বিগত 25 বছরে আবার তারপরেও এটি সমগ্র বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়ে। আর এর কারণে 25 মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। দেখো, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা HIV বলি আমরা, HIV সংক্রমণের ফলে কিন্তু আমাদের এইডস হয়। আর HIV রেট্রোভাইরাস নামক একটি ভাইরাস গোষ্ঠীর সদস্য, আর এই ভাইরাসটির RNA জিনোমকে ঘিরে কিন্তু একটি আবরণ তৈরি করে দেয়। HIV সংক্রমণের যে উপায়ে ছড়িয়ে পড়ে সেগুলি। আচ্ছা, HIV কী কারণে হতে পারে? ধরো, আক্রান্ত ব্যক্তির সাথে যৌন সংসর্গের দ্বারা, অর্থাৎ এক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই কিন্তু সে ইন্টিমেট রাখতে হবে, সীমা রাখতে হবে। যদি মাল্টিপল পার্টনার হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তাহলে আক্রান্ত ব্যক্তির সাথে যদি যৌন সংসর্গ করা হয় তার মাধ্যমে HIV সংক্রমণ হতে পারে। এবার সংক্রামিত রক্ত এবং রক্তজাত বস্তুগুলির সঞ্চালনের মাধ্যমে, অর্থাৎ কারো HIV রয়েছে, সেই ভাইরাস সেই ব্যক্তিটাকে যে ইনজেকশন পুশ করা হচ্ছে ওটা একটা সুস্থ ব্যক্তিকে যদি দেওয়া হয় তাহলে সেই সুস্থ ব্যক্তিরাও কিন্তু HIV সংক্রমণে পড়ে যাবে। তারপর সংক্রামিত সূচ ব্যবহারের মাধ্যমে বা শিরার মধ্যে দিয়ে ড্রাগ গ্রহণ করে, এরূপ ড্রাগ অপব্যবহারকারীর মধ্যেও কিন্তু দেখা যায়। যারা কি করবে, দেখবে অনেকে শিরা দিয়ে কী করে, ড্রাগস নেয়। তোমরা দেখেছো অনেকে টিভি মুভিগুলোতে কী হয় যে শিরা দিয়ে কিন্তু ড্রাগস নেয়। আর অনেকে আছে নাক দিয়ে নেয়, সেটা তো তাও ঠিক আছে, কিন্তু যে সমস্ত ব্যক্তিরা কী করে ইনজেকশনের মাধ্যমে শিরায় কী করছে, ড্রাগস নিচ্ছে, তাদের ক্ষেত্রে খুবই চান্সেস আছে HIV হওয়ার। এবং সংক্রামিত মায়ের দেহ থেকে প্লাসেন্টার মাধ্যমেও কিন্তু তার সন্তানদের মধ্যে HIV সংক্রমণ হতে পারে। দেখো, একটা মাতৃগর্ভে যে বাচ্চাটা থাকে সেই বাচ্চাটার টোটাল আদান প্রদান, অর্থাৎ প্লাসেন্টার যে এমব্রিকল কর্ড রয়েছে, সেই বাচ্চাটার যে তরলটা, অর্থাৎ মাতৃদেহ থেকে যে রক্তটার মাধ্যমে যাচ্ছে ওই এটার দিয়ে তো যায়, বা এমব্রিকল কর্ড বা যেটাকে বলা হয় নাভিরজ্জও বলা হয় বাংলায় আর কি। তো ওটার মধ্যেই তো আদান প্রদান হয়। এবার মাতৃদেহে যদি থাকে তাহলে ওটা কি হচ্ছে, বাচ্চাটার ভ্রূণটার মধ্যেও তো যাচ্ছে। তাহলে এক্ষেত্রে প্লাসেন্টার মাধ্যমে তার সন্তানদের মধ্যে ছড়াতে পারে। আর যেসব ব্যক্তিদের একাধিক যৌন সঙ্গী অর্থাৎ মাল্টিপল সেক্স পার্টনার রয়েছে তাদের ক্ষেত্রেও থাকতে পারে। তারপরে মাদকাসক্ত ব্যক্তি যারা শিরার মাধ্যমে ড্রাগ গ্রহণ করে তাদের ক্ষেত্রে তো অবশ্যই। আর যে সকল ব্যক্তিদের বারবার রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় এবং যে সমস্ত শিশুরা HIV আক্রান্ত মায়ের থেকে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে HIV সংক্রমণের ঝুঁকি কিন্তু অত্যন্ত বেশি। তাহলে দেখলে আমরা কতগুলো পয়েন্ট পড়লাম, অনেকগুলোই 4টা পয়েন্ট। তাহলে এটা যদি কোশ্চেন আসে তোমরা তাহলে অবশ্যই লিখতে পারবে, আর অনেক ইম্পর্টেন্টও আসতে পারে, তো ভালো করে দেখে নেবে। এবার HIV বা এইডস কেবলমাত্র ছোঁয়া আর শারীরিক সম্পর্ক শারীরিক স্পর্শের মাধ্যমে কিন্তু ছড়ায় না, এটি কেবলমাত্র দেহ তরলের মাধ্যমেই ছড়ায়। অর্থাৎ তুমি যে বলবে না যে ধরো এইডস রয়েছে, ওই ব্যক্তিকে তুমি ছুলে, অর্থাৎ যেটা বলে ছোঁয়াচে রোগ, ছোঁয়াচে কিন্তু এটা না, এটা কোনো কারণে তরলের মাধ্যমেই কিন্তু ছড়াবে। যেই কন্ডিশনগুলো উপরে পড়লাম না আমরা, অর্থাৎ যদি ইনজেকশন পুশ করা হয় বা এই সমস্ত বা যৌন সংসর্গ করা হয় তাহলে কিন্তু এই রোগটা হতে পারে। এটা কিন্তু ছোঁয়াচে রোগ নয়, এটি কেবলমাত্র দেহতরলের মাধ্যমে ছড়াবে। তাই HIV আক্রান্ত ব্যক্তিকে পরিবার সমাজ থেকে আলাদা করা কিন্তু আমাদের একদম ঠিক নয়। আমরা অনেকে যারা এইডস রয়েছে তাদেরকে দেখে কী করি, একটা ঘেন্না টাইপসের করি বা হেট করি যে হেই তোর রোগ আছে আমারও হয়ে যাবে, এরকম কিন্তু হেই করা আমাদের একদম ঠিক না। কারণ ওদের থেকে তো ছড়াবে না, এরকম করে আরও ওদের মনোবল যেটা রয়েছে, কনফিডেন্স রয়েছে, আত্মবিশ্বাস একদমই ভেঙে যাবে, আর ওরা অনেক দুঃখ হয়ে যাবে। আর যদি দুঃখ পায়, যদি মনের দিক দিয়ে কেউ উইক হয়ে যায় তাহলে তাকে বাঁচানো কিন্তু কারো পক্ষে সম্ভব না, তাই তো কোনো ডাক্তারও কিন্তু তাকে বাঁচাতে পারবে না। সেজন্য বলে, ডাক্তারও দেখবে বলে যে তুমি মনের দিক দিয়ে একদম স্ট্রং হও, তাহলে কিন্তু তুমি তোমার রোগের সাথে লড়তে পারবে। সেই জন্য ওই ব্যক্তিটাকে আমরা কি করছি, শারীরিক মানসিক সব দিক দিয়ে প্রবলেম ক্রিয়েট করে দিলাম, তাহলে ওকে আর সুস্থ থাকার কোনো লক্ষ্য খুঁজে পাবে না। সেই জন্য আমাদের কিন্তু তাদেরকে হেই করা উচিত না, বা আমাদের সমাজের থেকে তাদের বা পরিবার থেকে আলাদা করা একদমই ঠিক না। এটি রোগীর শারীরিক মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। অর্থাৎ রোগীটাকে যদি তুমি শারীরিক আর মানসিক দিক দিয়ে সুস্থ রাখতে চাও তাহলে তাকে কেয়ার করতে হবে, তাকে বলতে হবে যে তুই ভাই এগুলো করিস না বা তুই এগুলো করিস না, ঠিক আছে, এইভাবে ওকে বোঝাতে হবে। তার স্ট্রং পয়েন্ট হতে হবে, উইক পয়েন্ট না। ওকে, দেখো এক্ষেত্রে একটা ডায়াগ্রাম দিয়েছি আমি, তো ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করো। দেখো, রেট্রোভাইরাস ভাইরাল, এক্ষেত্রে ভাইরাল RNA কোড, স্বাভাবিক কোষে ভাইরাসের সংক্রমণ ঘটলো, তারপর রিভার্স ট্রান্সক্রিপশন উৎসেচকের প্রভাবে ভাইরাল DNA সৃষ্টি হলো। টোটালটা দেখো, প্লাজমা পর্দা তৈরি হচ্ছে কি করে, এটা DNA রয়েছে, DNA থেকে নিউক্লিয়াস, নতুন ভাইরাসের উৎপত্তি কি করে হলো, তারপর নতুন ভাইরাসগুলো অন্যান্য কোষগুলোকে সংক্রমণ করছে। এখানে প্রত্যেকটা স্টেপ দেখো কি করে হচ্ছে HIV, টোটালটা কিন্তু এই ডায়াগ্রামের মধ্যে দেখানো হয়েছে। ওকে,
এরপরে দেখো, একজন ব্যক্তির দেহে প্রবেশের পর ভাইরাস ম্যাক্রোফাজে প্রবেশ করে। তা প্রথমত কি, এই যে ফার্স্ট যে স্টেজটা যেটা আমরা ডায়াগ্রামে লিখলাম সেটা হচ্ছে ম্যাক্রোফাজ। তো ম্যাক্রোফাজ তৈরি করে এবং যেখানে ভাইরাসের আরএনএ জিনোমটি কী হয়ে যাচ্ছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সহায়তায় ভাইরাস ডিএনএ গঠনের জন্য কি হচ্ছে, রেপ্লিকেশন করছে বা প্রতিলিপি গঠন তৈরি করছে। এবার এই ভাইরাস ডিএনএ পোষক কোষের ডিএনএ এর অন্তর্ভুক্ত হচ্ছে এবং সংক্রামিত কোষগুলিকে ভাইরাস কণা তৈরিতে উদ্দীপিত করছে। আর ম্যাক্রোফ্যাজগুলি অনবরত কি হচ্ছে, ভাইরাস তৈরি করতে থাকছে এবং এইভাবেই এটি এইচআইভি ভাইরাস তৈরির কারখানা রূপে কাজ করছে। একই রকমভাবে এইচআইভি ভাইরাসের সংক্রমণ টি লিম্ফোসাইট কোষে প্রবেশ করার পর প্রতিলিপি গঠন করছে আর অপত্য ভাইরাসও সৃষ্টি হচ্ছে। আর অপত্য ভাইরাসগুলি রক্তে নির্গত হয়ে কী করছে, অন্যান্য সাহায্যকারী যে টি লিম্ফোসাইটগুলি রয়েছে তাদেরকে অ্যাটাক করছে। এবার অ্যাটাক করার পর এই প্রক্রিয়াটি আবার সিমিলার ওয়েতে কী হচ্ছে, রিসাইক্লিং যেটা বলে বা সাইকেলটা ঘুরছে, পুনরাবৃত্তি ঘটায়। সংক্রামিত ব্যক্তির দেহে সাহায্যকারী টি লিম্ফোসাইটের সংখ্যা ক্রমাগত হ্রাস পেতে থাকছে এবং এই সময়ে আক্রান্ত ব্যক্তির কী হচ্ছে, দফায় দফায় জ্বর হচ্ছে, তারপর ডায়রিয়ার আক্রান্ত হচ্ছে এবং দৈহিক ওজনও কমে যাচ্ছে। তাহলে সাহায্যকারী যে টি লিম্ফোসাইট রয়েছে তাদের সংখ্যা খুবই পরিমাণে কমে যাচ্ছে। এবার কমে যাওয়ার কারণেই এইচআইভি আক্রান্ত ব্যক্তি ব্যাকটেরিয়া, বিশেষত মাইক্রো ব্যাকটেরিয়াম, ভাইরাস, ছত্রাক, এমনকি টেক্সোপ্লাজমের মতো পরজীবীর সংক্রমণে কিন্তু ভুগতে শুরু করে দিচ্ছে। তো যেগুলি ওই ব্যক্তির এইচআইভি সংক্রমণ না ঘটলে সহজেই এড়ানো যেত। আর রোগীর দেহে এতটাই অনাক্রমতার অভাব ঘটবে যে সে নিজেকেও এই সংক্রমণ থেকে রক্ষা করতে পারবে না, তার অ্যান্টিবডিগুলি একদমই উইক হয়ে যাবে বা বলতে পারো নষ্ট হয়ে যাবে, তো কোনো কাজই করবে না। এভাবেই কিন্তু ছড়াচ্ছে। এই টোটাল এটা অবশ্যই ভালো করে দেখবে, ছবিটা ডায়াগ্রামটাও ভালো করে দেখবে, কি করে কোন কোন স্টেপে হচ্ছে সবগুলি। এই শনাক্তকরণের জন্য বহুল ব্যবহৃত পরীক্ষা হচ্ছে কি বলতো, এলিসা, অর্থাৎ এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। এটা হচ্ছে এলসা পরীক্ষা, যেটার মাধ্যমে আমরা কিন্তু এইডস রোগ হয়েছে কিনা বা আছে কিনা সেটা শনাক্ত করতে পারি। অ্যান্টিরেট্রোভাইরাল ঔষধের সাহায্যে এইডস রোগের চিকিৎসা কেবলমাত্র আংশিকভাবে কার্যকরী হয়। দেখো, এইডস রোগের কিন্তু কোনো চিকিৎসা নেই, এটা তোমরা সবাই জানো। তাহলে এক্ষেত্রে যেই যে কারণে এইডসগুলো হয় সেই কারণগুলো কিন্তু আমাদের এড়িয়ে চলতে হবে। অর্থাৎ আমরা যদি ওই সমস্ত বিষয়গুলি না করি তাহলে কিন্তু আমাদের এইডস রোগ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু অ্যান্টিরেট্রোভাইরাল এটা একটা সম্ভাবনা বা ঔষধ যেটা কিছুটা আংশিকভাবে কমিয়ে রাখতে পারে, কিন্তু সম্পূর্ণ বা 100% কিন্তু কমাতে পারবে না। এগুলি শুধুমাত্র রোগীর জীবনকালকে বাড়াতে পারে আর কিন্তু অনিবার্য মৃত্যুকে কিন্তু প্রতিরোধ করতে পারবে না। অর্থাৎ তার মৃত্যু তো অবশ্যই বাঞ্ছনীয় মৃত্যু তো হবেই, কিছুটা ধরো ও যেটা 10 বছর বাঁচবে সেটাকে হয়তো আলটিমেট বাড়িয়ে 12 বছর 15 বছর করা যেতে পারে, বাস এটুকুই। এর থেকে বেশি কিন্তু কিছু এইডসের আর রোগের চিকিৎসা নেই। সেই জন্য বলছি যে এইডসের যে কারণে এইডসগুলো হচ্ছে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করো, বাস আমাদের এটুকুই করণীয়, এর থেকে বেশি আমরা কিছু করতে পারবো না। এবার এইডসের প্রতিরোধ, দেখো এইডসের প্রতিরোধ কী, যেহেতু এইডস রোগের নিরাময় হয় না তাই ক্ষেত্রে প্রতিরোধই হলো সর্বোত্তম উপায়। অধিকন্তু বেশিরভাগ সময়ই এইচআইভি সংক্রমণের সচেতন আচরণের কারণেই ছড়ায় এবং নিউমোনিয়ার বা টাইফয়েডের মতো রোগসমূহ অসাবধানতাবশত যেভাবে ছড়ায় সেভাবে ছড়ায় না। অবশ্য দুর্বল তত্ত্বাবধানের কারণে রক্ত সঞ্চালনের মাধ্যমে রোগী, নবজাত শিশু, মা হতে এদের মধ্যে সংক্রমণ কিন্তু ঘটতে পারে। এর একমাত্র কারণ হতে পারে অজ্ঞতা এবং এটা সঠিকভাবে বলা হয়েছে যে অজ্ঞতার কারণে কিন্তু মারা যাবে না, ডোন্ট ডাই অফ ইগনোরেন্স। ওকে, এইচআইভি সংক্রমণ রোধে নেওয়া কিছু পদক্ষেপ, যেমন রক্তকে অর্থাৎ ব্লাড ব্যাঙ্ক থেকে গৃহীত রক্তটাকে পুরো পিউরিফাই করেই অন্য ব্যক্তি অর্থাৎ যে পেশেন্টটা রয়েছে সেই পেশেন্টকে দেওয়া যাতে হয়। এইচআইভি সংক্রমণ মুক্ত রাখা উচিত। সরকারি বেসরকারি যে হাসপাতালগুলি রয়েছে এবং ক্লিনিকে কেবলমাত্র নিষ্পত্তিযোগ্য যে ডিসপোজেবল নিডল সিরিঞ্জ এর ব্যবহার সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ একবার যদি ইউজ করা হয় ওটা কিন্তু আর রিইউজ করা যাবে না, অর্থাৎ পুনরায় কিন্তু আর ব্যবহার করা যাবে না। একজন পেশেন্টকে দিলেন বাস ওটা বাদ দিয়ে দেন, ওটা আর ডাবল অন্য পেশেন্টকে কিন্তু দেওয়া একদম উচিত না। তাহলে এক্ষেত্রে ডিসপোজেবল বা নিডল সিরিঞ্জ এর পুনর্ব্যবহার ব্যবহার সুনিশ্চিত করতে হবে, বিনামূল্যে কন্ডোম বিতরণ করতে হবে, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে আনতে হবে, সুরক্ষিত যে সেক্স এডুকেশন সেটা দিতে হবে, সুরক্ষিত যৌন মিলন নিশ্চিত করতে হবে। এইচআইভি সংক্রমণ ঘটতে পারে এমন জনগোষ্ঠীকে প্রতিনিয়ত এইচআইভি এর পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে এই সমস্ত কন্ডিশনগুলো কিন্তু আমাদের অ্যাপ্লাই করলেই আমরা অনেকটাই সুস্থ সমাজ তৈরি করতে পারবো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আর খুবই ভয়ানক একটা রোগ ক্যান্সার সম্পর্কে আমরা জেনে নিই। দেখো, মানুষের সবচেয়ে মারাত্মক রোগগুলোর মধ্যে একটা হলো ক্যান্সার। এই রোগটি সমগ্র বিশ্বব্যাপী মৃত্যুর একটা প্রধান কারণ ক্যান্সার হলে বাস তুমি মারা যাবেই, এটা প্রমাণিত, তাই তো? ক্যান্সারের কোনো চিকিৎসা হয় না, বিভিন্ন এখন তাও কেমোথেরাপি অনেক মেথড অ্যাপ্লাই করা হয় ঠিকই, তো ওইভাবেও কিন্তু অনেক দিন পেশেন্টটাকে বাঁচিয়ে রাখা যায়।
কিন্তু যেটা বললাম যে আলটিমেট সারা জীবন ওইভাবে বাঁচিয়ে রাখা সম্ভব না, কিছুটা বছর ওকে ডাক্তার মানে দিতে পারবে যে হ্যাঁ তুমি এই 3-4 বছর বাঁচতে পারো। আর কেমোথেরাপি হোক বা এগুলোর প্রসেসে বিভিন্ন সাইড ইফেক্ট বডিতে দেখা যায়, চুল পড়ে যাওয়া, তাই তো, মানে চুল পড়ে যায়, তারপর শরীরে অনেক কিছু সমস্যার কিন্তু সৃষ্টি হয়। তাহলে 1 মিলিয়নেরও বেশি ভারতীয় ক্যান্সারে ভুগছে এবং প্রতি বছর এই রোগীদের বিশাল একটা অংশ মারা যাচ্ছে। স্বাভাবিক কোষগুলির একটা ধর্ম হচ্ছে কন্ট্যাক্ট ইনহিবিশনস, যার ফলে কি হয়, কোনো কোষ যখন অন্য কোষ সময়ের সংস্পর্শে আসে তখন তাদের অনিয়ন্ত্রিত বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে কী হয় বলো তো, ক্যান্সারের ক্ষেত্রে একটি নর্মাল ধরো এতটা জায়গা রয়েছে, এতটা জায়গার মধ্যে তো এইটুকুই, তাহলে এখানে কমপ্লিট হয়ে গেল, ভরে গেল, তাহলে কি এক্ষেত্রে যেটা আছে কোষ বিভাজনটা অফ হয়ে দরকার, কিন্তু না, এক্ষেত্রে অফ হচ্ছে না, এক্ষেত্রে হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে এবং হতে 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 কী হবে, যখন এটা চিকিৎসা যদি তুমি না করো তাহলে কিন্তু এটা ব্লাস্ট হয়ে যেতে পারে, অর্থাৎ ফেটে যেতে পারে, তাই তো। এই জন্য দেখবে যদি এমনি নর্মালি মানে বডির বাইরে যদি মানে টিউমার হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখে বোঝা যায়, তো ওষুধ খেয়ে কিন্তু মানে ওটাকে গলানো যায়, তো ওটা তো ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে যদি মানে বডির ভেতরে যদি হয় তাহলে তো তুমি দেখতে পাচ্ছ না যে তোমার বডির ভেতরে কী কী প্রবলেম হচ্ছে, তাই তো। তাহলে ওটা আস্তে 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 বেড়ে যদি ব্লাস্ট হয়ে গেল তাহলে কিন্তু তুমি শেষ, তাহলে একদমই মানে মারা যাবে আর কি। তাহলে অনিয়ন্ত্রিত হারে কি হচ্ছে, এক্ষেত্রে কোষ বৃদ্ধি, অনিয়ন্ত্রিত বৃদ্ধি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, যার ফলে কোনো কোষ যখন অন্য কোষ সময়ের সংস্পর্শে আসে তখন তাদের অনিয়ন্ত্রিত বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়ে যায়। এবার ক্যান্সার কোষগুলি কী হয়, এই ধর্মটা নষ্ট হয়ে যায়, যেটা তোমাকে ছবি আঁকে বললাম, অর্থাৎ এইটুকু জায়গা আছে, ধরো এইটুকু জায়গা আছে, এইটুকু জায়গার মধ্যে যতগুলো কোষই, তাহলে এক্ষেত্রে তো কোষ বিভাজনটা বন্ধ হয়ে ধরো এইটুকুর মধ্যে, তাহলে ঠিক আছে, হলো অফ। এক্ষেত্রে কিন্তু যদি নর্মাল সেলটা থাকে তাহলে এক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। কিন্তু যদি ক্যান্সার হয় তোমার, তাহলে এক্ষেত্রে কিন্তু এই যে ধর্মটা, অর্থাৎ জায়গা আছে, জায়গা এতটুকুই শর্ট, ঠিক আছে, এতটা বিভাজন হলো, তারপরে এটা স্টপ হয়ে গেল, তাহলে এটা প্রসেস হবে যখন তুমি সুস্থ থাকবে। কিন্তু তুমি যদি ক্যান্সারে আক্রান্ত থাকো তখন এই জায়গাটা তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু কমপ্লিট হওয়ার পরও কিন্তু এই ক্ষেত্রে বিভাজনটা থামবে না, অর্থাৎ হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে, যতক্ষণ এটা ব্লাস্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা চলতেই থাকবে। তাহলে এক্ষেত্রে এর ফলে ক্যান্সার আক্রান্ত কোষগুলি অনবরত বিভাজিত হয়ে কোষ সমষ্টির সৃষ্টি করছে, যাকে আমরা বলি টিউমার। টিউমার দুই ধরনের হয়, একটা বেনাইন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। বেনাইন টিউমারগুলি সাধারণত তাদের মূল অবস্থানে সীমাবদ্ধ থাকে এবং শরীরে অন্যান্য অংশসমূহে কী হয়, ছড়িয়ে পড়ে না এবং খুব অসামান্যই ক্ষতিকর হয়। তার মানে বেনাইন টিউমারটা তুমি যদি মানে ওষুধ খাও তাহলে কিন্তু যে ধরো নর্মালি ধরা পড়েছে, ডাক্তার বললো যে তোমার টিউমার আছে, তো বিনাইন, তাহলে কী করলে তুমি ট্যাবলেট খেলে ওষুধ খেলে কিন্তু ওটা গলে যাবে, ঠিক আছে, তাহলে তুমি বেঁচে গেলে। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার হলে এটা কিন্তু ভীষণ সাংঘাতিক, অর্থাৎ এটা ছড়িয়ে পড়তে কী করবে, টোটাল যে মানে পজিটিভ বা ভালো সেলগুলো রয়েছে সেই টোটাল সেলগুলোকে কিন্তু সে ধ্বংস করে দেবে, অর্থাৎ সবগুলোকে নষ্ট করে দেবে। শরীরের অন্যান্য অংশসমূহেও ছড়িয়ে পড়ে না এবং খুব অসামান্যই ক্ষতিকর হয়, যেটা হচ্ছে বিনাইন টিউমার। আর ম্যালিগন্যান্ট টিউমারগুলি কিন্তু একশো হচ্ছে বর্ধনশীল কোষ, যাদের নিউপ্লাস্টিক বা টিউমার কোষও বলা হয়। এবার ক্যান্সারের কারণসমূহ কী কী হতে পারে, দেখো, দেহের স্বাভাবিক কোষসমূহ ভৌত রাসায়নিক বা জীবজ প্রতিলিপি দ্বারা ক্যান্সার সৃষ্টি হতে পারে, নিউপ্লাস্টিক কোষে রূপান্তরিত হতে পারে। এই প্রতিনিধিগুলিকে কার্সিনোজেন বলে, যেমন ধরো এক্স রশ্মি রয়েছে, গামা রশ্মি রয়েছে, এগুলোর আয়ন রূপে বাহিত বিকিরণগুলো থেকেও কিন্তু ক্যান্সার হয়। আল্ট্রাভায়োলেট রশ্মির মতো আয়রন রূপে বাহিত হয় না এবং এমন বিকিরণগুলো ডিএনএর ক্ষতি সাধন করে। তাহলে এগুলোর কারণে বা বিভিন্ন রের কারণে কিন্তু আমাদের ক্যান্সার সৃষ্টি হতে পারে। এবার ক্যান্সার রোগের শনাক্তকরণ এবং রোগ নির্ণয়, তো প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগের শনাক্তকরণ কিন্তু আবশ্যক, কারণ কি এর ফলে বহু ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে এই রোগটি নিরাময় সম্ভব। রক্ত আর কলাসমূহের বায়োপসি এবং কলাস্থানিক অধ্যয়ন এর ওপর ভিত্তি করে ক্যান্সারের রোগ নির্ণয় করা যায়। লিউকোমিয়ার ক্ষেত্রে কোষের সংখ্যা বৃদ্ধি গণনার জন্য অস্থিমজ্জা নিয়ে পরীক্ষা করা হয়েছে বা পরীক্ষা করা হয়। আর বায়োপসি পরীক্ষার একজন প্যাথোলজিস্ট দেহ থেকে এক টুকরো কী করে, সন্দেহজনক কলা প্রথমত কেটে নেওয়ার পরে রঞ্জিত করে, অর্থাৎ যেটাকে বলে এক্সপেরিমেন্ট, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সেটাকে এক্সপেরিমেন্ট করে পরীক্ষা করেন এবং পরীক্ষা করার পর দেখেন যে দেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহের ক্যান্সারের শনাক্তকরণের জন্য রেডিওগ্রাফি, এক্স রশ্মির ব্যবহার, সিটি অর্থাৎ কমিউটেটিভ টোমোগ্রাফি, এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এর মতো রোগ পদ্ধতিগুলি কিন্তু অত্যন্ত উপযোগী। তাহলে এই তিনটা যে প্রসেস বললাম, এক্স রশ্মির ব্যবহার, সিটি অর্থাৎ যেটা বলে কমিউটেটিভ টোমোগ্রাফি, এমআরআই করা হয় অর্থাৎ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমরা ক্যান্সার রোগ, এগুলো বিভিন্ন স্টেপ। কমিউটেড টোমোগ্রাফি এক্স রশ্মির ব্যবহারের মাধ্যমে কোনো বস্তুর অভ্যন্তরীণ গঠনের ত্রিমাত্রিক দৃশ্য সৃষ্টি করে
আর এমআরআই পদ্ধতিটি কী করা হয়, শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বা আয়রন রূপে বাহিত হয় না এমন বিকিরণ ব্যবহার করা হয়, মানে সজীব কলার রোগ বিদ্যাগত ও শরীরবৃত্তীয় পরিবর্তন নির্ভুলভাবে নির্ধারণ করা হয়। দেখবে এমআরআই টিভিতে মুভিতে দেখেছো, একটা বড় এরকম মেশিন থেকে টোটাল বডি সমেত কী করা হয়, ওই পেশেন্টটাকে কিন্তু ওই ভেতরে মেশিনটার ভেতরে ভরে দেওয়া হয়। ওই মেশিনের ভেতরে কিন্তু এমন আওয়াজ, তোমাকে তো হচ্ছে তুমি তো শুনতে পারবে না, কিন্তু ওই আওয়াজটা এত ডেঞ্জারাস। আমাদের দেখো এমনি আমরা যেটা আমাদের মানুষের ক্ষেত্রে 60 থেকে 70, 50 থেকে 60 ডেসিবেলই কিন্তু আমাদের জন্য সুইটেবল। এর থেকে বেশি ডেসিবেল হলে কিন্তু আমরা ওটা সহ্য করতে পারবো না, কিন্তু ওখানে 100 থেকেও বেশি ডেসিবেলের সাউন্ড হয় এমআরআইয়ের ভেতরে। ওই জন্য এমআরআইটা অনেক মানে জটিল একটা প্রসেস বলা চলে। ওখানে মানে ঢোকাটা যে ঢোকে সেই বুঝে যে কেমন লাগে, অনেকটা খারাপ একটা সিচুয়েশন আর কি। ক্যান্সার রোগের চিকিৎসাকে ক্যান্সার চিকিৎসা সচরাচর ব্যবহৃত পদ্ধতিগুলি যেমন শল্য চিকিৎসা হতে পারে, রেডিয়েশন থেরাপি হতে পারে, ইমিউনোথেরাপি হতে পারে। রেডিওথেরাপি পদ্ধতিতে টিউমার রোগের বা কোষের পার্শ্ববর্তী যে সুস্থ কোষগুলি রয়েছে সেটার কোনো ক্ষতি করে না, মানে ক্ষতি না করেই টিউমার কোষগুলিকে কী করে বিকিরণের মাধ্যমে নষ্ট করে দেওয়া হয়। আর ক্যান্সার কোষগুলিকে বিনষ্ট করার জন্য বহু কেমোথেরাপিউটিক ড্রাগ ব্যবহার করা হয়। এদের মধ্যে কিছু ড্রাগ কিছু নির্দিষ্ট টিউমারের ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে, যেমন বেশিরভাগ ড্রাগ ব্যবহারের ফলে চুল পড়া হয়, রক্তাল্পতা, অ্যানিমিয়া দেখা যায়, হ্যাঁ প্রভৃতির মতো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা যায়। আমি বললাম না, এই সমস্ত প্রসেসগুলো বিভিন্ন মানে বডিতে সাইড ইফেক্ট দেখা যাবে। তারপর হচ্ছে শল্য চিকিৎসা, রেডিওথেরাপি এবং কেমোথেরাপির সমন্বয় ঘটিয়েও কিন্তু বেশিরভাগ ক্যান্সারের চিকিৎসা করা হয়। টিউমার কোষসমূহকে অনাক্রম্যতন্ত্র দ্বারা শনাক্ত করা যায় না এবং এদের ধ্বংসও সম্ভব নয়। তাই ক্যান্সার আক্রান্ত রোগীদের দেহে ইন্টারফেরনের মতো কিছু বস্তু প্রয়োগ করা, যাদের জীবজ সারা পরিবর্তনকারী বস্তু বা বায়োলজিক্যাল রেসপন্স মডিফায়ার বলে, যেগুলি রোগীদের অনাক্রম্যতাকে কী করে, অনাক্রম্যতন্ত্রকে সক্রিয় বা অ্যাক্টিভেট করে দেয় আর টিউমারকে ধ্বংস করতে সাহায্য করে। এরপরে নেক্সট, ড্রাগ এবং অ্যালকোহলের অপব্যবহার। যে ড্রাগগুলি সচরাচর অপব্যবহার হয় সেগুলি হচ্ছে ওপিয়েট, তারপর হচ্ছে ক্যানাবিনয়েডস এবং কোকো অ্যালকালয়েডস। এদের মধ্যে বেশিরভাগই সপুষ্পক উদ্ভিদ থেকে পাওয়া যায় এবং কিছু কিছু ড্রাগ ছত্রাক থেকেও কিন্তু আমরা পেয়ে থাকি। ওপিয়েট বলতে সেই ড্রাগগুলিকে বোঝায় যেগুলি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং পাচন নালীর গাত্রে উপস্থিত নির্দিষ্ট ওপিয়েট গ্রাহকগুলির সাথে যুক্ত থাকে। হেরোইন ড্রাগটিকে সচরাচর স্ম্যাক বলে এবং এর রাসায়নিক নাম হচ্ছে ডাইঅ্যাসিটাইল মরফিন। ঠিক আছে, মনে থাকবে তাহলে। ডাইঅ্যাসিটাইল মরফিন এর ক্ষেত্রে যা সাদা বর্ণের হয় আর এক্ষেত্রে গন্ধ থাকে না, মানে স্বাদটা হয় তেতো স্বাদ বিশিষ্ট স্ফটিক কাকর যৌগ। এটি মরফিনের অ্যাসিটাইলেশনের ফলে উৎপন্ন হয়, যা আফিম গাছের তুরুক্ষীর থেকে নিষ্কাশন করা হয়। হেরোইন সাধারণত কী হয়, মানে সেন্ট নিয়ে অর্থাৎ গন্ধশোকে এবং ইঞ্জেকশনের মাধ্যমে কিন্তু গ্রহণ করা হয় এবং এটি একটি অবসাদ সৃষ্টিকারী ড্রাগ এবং এটি দেহের ক্রিয়াশীলতাকে হ্রাস করে দেয়। ক্যানাবিনয়েড হলো রাসায়নিক বস্তু সমূহের একটি গ্রুপ, প্রধানত মস্তিষ্কে উপস্থিত ক্যানাবিনয়েড গ্রাহকের সঙ্গে আন্তঃক্রিয়া করে। আচ্ছা, ক্যানাবিস স্যাটিভা নামক উদ্ভিদের পুষ্প বিন্যাস থেকে প্রাকৃতিক ক্যানাবিনয়েডস পাওয়া যায়। ক্যানাবিস হচ্ছে কি উদ্ভিদের ফুলের ওপরি অংশ, যেটা পাতা এবং রেসিনকে বিভিন্ন সংমিশ্রণে ব্যবহার করে মারিজুয়ানা, হাসিস, তারপর চরস, গাঁজা প্রস্তুত করা হয়। এই ড্রাগগুলি সাধারণত প্রশ্বাসের সঙ্গে এবং মুখের মাধ্যমে কিন্তু গ্রহণ করা হচ্ছে, আর এগুলি দেহের হৃদ সংবহনতন্ত্রের ওপর কিন্তু এদের প্রভাবের জন্য পরিচিত। কোক অ্যালকলয়েড অথবা কোকেইন, যেটা হচ্ছে এরিথ্রোজাইলাম কোকা, উদ্ভিদ থেকে পাওয়া যায়, যে উদ্ভিদটির আদি বাসস্থান দক্ষিণ আমেরিকা। তাহলে এটা কোথায় পাওয়া গিয়েছিল? দক্ষিণ আমেরিকা থেকে কিন্তু এখানে এসেছিল। কোক অ্যালকলয়েড বা কোকেইন নিউরোট্রান্সমিটার ডোপামিনের পরিবহনে বাধা দেয়। কোকেইন সচরাচর কোক বা ক্রেক নামেও পরিচিত। এটি সাধারণত সুখে নেওয়া হয়, অর্থাৎ সেন্টের মাধ্যমে নেওয়া হয়। এটিও কি করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে তীব্রভাবে উদ্দীপিত করে দেয় আর এর ফলে শক্তি বৃদ্ধি ও আনন্দের অনুভূতি হয়, অর্থাৎ বিনা কারণে মানে পুরো এনার্জেটিক মনে হয় আর হচ্ছে প্রচণ্ড মানে হাসির মুহূর্ত, আনন্দের অনুভূতি ফিলিং হয়। কোকেইন অতিমাত্রায় সেবনের ফলে হ্যালুসিনেশন সৃষ্টি হয় আর হ্যালোসিনোজেনিক ধর্ম দেখা যায় এমন অতি পরিচিত অন্যান্য উদ্ভিদগুলি হচ্ছে অ্যাট্রোপা, বেলেডোনা এবং ধোতরা। আজকাল কিছু ক্রিয়াবিদ ক্যানাবিনয়েড শ্রেণীর ড্রাগগুলি অপব্যবহার করছে। এরপরে বারবিচুরেট, অ্যামফিটামাইন, তারপর হচ্ছে বেনিজো
ডায়াজোপাইন এর মতো ড্রাগসমূহ এবং অন্য একই ধরনের ড্রাগসমূহ যেগুলি অবসাদ এবং অনিদ্রার মতো মানসিক রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য সাধারণত ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। দেখবে অনেকের ক্ষেত্রে ইনসোমনিয়া রোগটি হয়, তারাও কিন্তু বিভিন্ন ড্রাগ, এই সমস্ত ড্রাগগুলি কিন্তু ব্যবহার করে থাকেন, সেগুলো প্রায়শই অপব্যবহার হয়। মরফিন অতি সক্রিয় উত্তেজনায় প্রশমনকারী এবং ব্যথা বেদনা উপশমকারী একটি ড্রাগ, আর এটি শল্য চিকিৎসা যখন অপারেশন করা হয় তখনও কিন্তু এই মরফিন কিন্তু ইউজ করা হয়। হ্যালোসিনোজেনিক ধর্ম রয়েছে এমন বহু উদ্ভিদের ফল বীজ হাজার হাজার বছর ধরে কিন্তু সারা পৃথিবী জুড়ে পরম্পরাগত ঔষধ, ধর্মীয় আচার অনুষ্ঠান, তারপর রীতিনীতিতে ব্যবহৃত হচ্ছে। যখন এসব উদ্ভিদের ফল এবং বীজ ঔষধি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হয় অথবা এমন পরিমাণে ব্যবহার করা হয় যা কোনো ব্যক্তির শারীরিক, শরীরবৃত্তীয় অথবা মানসিক ক্রিয়াকলাপে কিন্তু ব্যাঘাত সৃষ্টি করে, তখন এদেরকে আমরা বলি ড্রাগের অপব্যবহার। ধূমপান ড্রাগ আসক্তির পথকেও সুগম করে। মানুষ 400 বছরেরও বেশি সময় ধরে তামাকের ব্যবহার করে আসছে। এটি ধূমপানের মাধ্যমে চিবিয়ে হতে পারে বা নস্যির মতো ব্যবহার করেও কিন্তু করা হয়। তামাকের নিকোটিন, অ্যালকালয়েডস, অনেক ধরনের রাসায়নিক দ্রব্য থাকে। নিকোটিন অ্যাড্রিনালিন গ্রন্থিকে কী করে, উদ্দীপিত করে দেয়, আর রক্ত প্রবাহ অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন এর ক্ষরণ ঘটে। এই অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন রক্তচাপকে বাড়িয়ে দেয়, হৃদস্পন্দনের হারকেও বৃদ্ধি করে। তাহলে ধূমপানের ফলে ফুসফুস, মূত্রথলি এবং গলার ক্যান্সার, ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, করোনারি হার্ট ডিজিজ, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি কিন্তু অধিক হারে ঘটে। আর তামাক সেবনের ফলে মুখ গহ্বরের ক্যান্সারের ঝুঁকির পরিমাণ বেড়ে যায়। আর ধূমপান রক্তে, দেখো প্রচুর পরিমাণে যদি স্মোক বা ধূমপান করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি ফুসফুসের বিভিন্ন সমস্যা হতে পারে, তাই তো, হার্টের প্রবলেম হতে পারে, এই সমস্ত জিনিসগুলো হয়। তাহলে ধূমপান কি হয়, রক্তে কার্বন ডাই অক্সাইড, যেটাকে আমরা বলি সিওটা কী করে, সিওর পরিমাণটাকে বাড়িয়ে দেয় এবং বাড়ানোর পরেই হিমোগ্লোবিনের যে হিম রয়েছে, অর্থাৎ আমরা জানি হিমোগ্লোবিন কী দ্বারা তৈরি, হিমযুক্ত লোহা, হিমোগ্লোবিনে হিমের সঙ্গে যুক্ত অক্সিজেনের ঘনত্বটাকে হ্রাস করে দেয়। এর ফলে দেহে অক্সিজেনের ঘাটতি কিন্তু ঘটে। সেই জন্য বলা যায় যে ধূমপান করা কিন্তু একদমই ঠিক না, তাই তো। তাহলে ধূমপান করা, তাহলে ড্রাগের অপব্যবহার কি, এই সমস্ত বিষয়গুলি বুঝে গেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ওকে, এরপরে আরও যে বায়োলজির ভিডিওগুলি রয়েছে সম্পূর্ণ অ্যানালাইসিস করা হবে। চ্যানেল নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দাও।